আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার। এবং সবাই আর কি একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। আমরা আজকে পরিমাণগত রসায়ন এর উপর ক্লাস নিব। সো লেকচারটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো সবাই আর কি একটু আমরা অপেক্ষা করি আর কি সবার যুক্ত হওয়ার জন্য। এবং তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই অধ্যায়টা তোমাদের কাছে কেমন লাগে বলো? এই অধ্যায়টা কি তোমাদের কাছে সহজ লাগে না কঠিন লাগে, কেমন লাগে একটু বলো তো দেখি শুনি। সো আমরা একটু অপেক্ষা করি সবাই যুক্ত হওয়ার জন্য। আর 1 মিনিট অপেক্ষা করবো, তারপরে শুরু করে দেবো ইনশাল্লাহ। সো আমরা একটু অপেক্ষা করতেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবগুলো গ্রুপে everyone mention of admission or your space দিয়ে সবগুলো গ্রুপে 6টা গ্রুপ। ওকে, আর 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব আর কি। এবং সবাই আর কি একটু লাইভটা শেয়ার করে দিও যারা যারা যুক্ত হয়েছো। তোমাদের কমেন্ট গুলা, আচ্ছা তোমাদের কমেন্ট করবো। ওকে, দেখি তোমাদের কমেন্ট গুলা। হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, তো চলো আমরা শুরু করি। আমার এখানে কমেন্ট আসতেছে না আর কি, 1 মিনিট। হুম, ওকে এবার আসছে। হুম, আচ্ছা, তো চলো দেখি আমরা হচ্ছে আজকে মেনলি পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা কমপ্লিট করবো। এবং পরিমাণগত রসায়ন কিন্তু তোমার ভার্সিটি বলো এবং এইচএসসি বলো সবগুলোর জন্য ইম্পর্টেন্ট, এখানে মেনলি ক্যালকুলেশনটা লাগে। পাশাপাশি দেখা গেছে যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমার হচ্ছে পরিবেশ রসায়নে কিছু ম্যাথ আসে বা অল্প ছোটখাটো ম্যাথ আসে, বাট মেইন ম্যাথগুলো আসে কিন্তু পরিমাণগত রসায়ন থেকে আর কি। তড়িৎ রসায়ন থেকেও অল্প কিছু সূত্র আছে, বাট পরিমাণগত রসায়ন বলা যায় যে থিওরি কম, বাট ম্যাথ একটু বলা যায় বেশি আর কি। ওকে, সো আশা করি তোমরা ক্লাসটা করলে ম্যাথের অনেক শর্টকাট জানতে পারবা, যেগুলো তোমাকে টাইম সেভ করবে, পাশাপাশি কিভাবে তুমি দ্রুত ক্যালকুলেশন করতে পারবা সেটাও ইনশাল্লাহ ক্লাসটা করলে জানতে পারবা। আচ্ছা,
পরশ কমেন্ট করছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। এবং জিলুর রহমান রাহিদ কমেন্ট করছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো চলো আমরা শুরু করি। আমাদের 1 নম্বর অবজেক্টিভ যেটা আছে, দেখো কি বলা হয়েছে, তোমরা আমার সাথে সাথে ঝটপট অ্যান্সার দিবা, তারপর আমি সলভ করে দিব আর কি। বলা হয়েছে যে নিচের কোনটিতে ভাইয়া বেশি পরমাণু আছে, ঠিক আছে, নিচের কোনটিতে বেশি পরমাণু আছে। ভাইয়া সিকিউ ক্লাস নিবেন না, দেখো তোমাদের সেকেন্ড পেপার এক্সাম হচ্ছে পরীক্ষার আগে আর কি, তো তখন ইনশাআল্লাহ সিকিউটা কমপ্লিট করাই দিব। সিকিউ আসলে এখন যদি তুমি এমসিকিউটা ভালো মতো কমপ্লিট করে রাখো তাহলে সিকিউ এমনি পেরে যাবে আর কি, কারণ এমসিকিউ পাওয়াটাই হচ্ছে কঠিন। এমসিকিউ বই কোথা থেকে আসবে না আসবে এটা একটু তোমাদের টাফ লাগে। সো এমসিকিউটা তোমাদের আগে কমপ্লিট করা দিচ্ছি ভালো মতো, তারপরে ইনশাআল্লাহ সেকেন্ড পেপারের আগে সিকিউটাও কমপ্লিট করা দিবে, এবং যখন ফার্স্ট পার্ট আসবে ফার্স্ট পার্ট আগে তো সিকিউ কমপ্লিট করবো ফার্স্ট পার্টের জন্য আর কি। এবং সিকিউ উপরে এমনি ভিডিও দিয়ে দিয়ে তোমাদের সলভ করাই দিব, সমস্যা নেই। এখন এমসিকিউটা আসলে অনেকেই পারো না আর কি, সো আপাতত এমসিকিউটা আমরা একটু সলভ করি, তারপর ইনশাআল্লাহ সিকিউ সলভ করব। আচ্ছা, নিচের কোনটিতে বেশি পরমাণু আছে, দেখো এইগুলো তো সব বোর্ডে আসা কোশ্চেন। কি কি বলা হয়েছে, 10 গ্রাম অফ হাইড্রোজেন অ্যাটমস, তোমরা একটু ঝটপট অ্যান্সার দিয়ে দিবা। তারপরে 14.7 গ্রাম অফ ক্রোমিয়াম অ্যাটমস, 2 গ্রাম অফ হিলিয়াম অ্যাটমস, 7 গ্রাম অফ নাইট্রোজেন অ্যাটমস আর কি। সো কোনটাতে বেশি পরমাণু আছে বলো তো সবাই, দেখি এটার অ্যান্সার দাও তো, যে কোনটাতে বেশি পরমাণু আছে। একের অ্যান্সার এখন সবাই দ্রুত দিয়ে দাও, একের অ্যান্সার সবাই আমার সাথে সাথে ঝটপট অ্যান্সার দিয়ে দিও, তাহলে আমরা দ্রুত কিন্তু সলভ করতে পারবো আর কি। ওকে ওকে, একের ক জিলুর রহমান রাহিদ কমেন্ট করছে সবার আগে, যে একের ক কমেন্ট করছে আর কি। ওকে, বাকিরাও দেখি দ্রুত জানাও। আচ্ছা দেখি আমরা, সো কোনটাতে বেশি পরমাণু আছে, তো ভাইয়া পরমাণু মনে রাখবা ভাইয়া না, তোমার মোল সংখ্যা যত বাড়বে তোমার পরমাণু সংখ্যাও কিন্তু তত কি হবে বলো তো, বাড়বে। যেমন তোমার এই যে অ্যাভোগাড্রো যে ফর্মুলাটা আছে, অ্যাভোগাড্রোর ফর্মুলাতে কি বলা হয়েছে, যে মোল সংখ্যা বাড়লে তোমার কি হয়, পরমাণু সংখ্যাও কি হয় বলো তো, বাড়ে। সো তোমাকে আগে হিসাব করতে হবে যে এখানে কোনটা কত মোল আছে আর কি। সো দেখো ফার্স্টে আমরা আসি, এখানে 1.10 গ্রাম হাইড্রোজেন অ্যাটমস আছে আর কি, ঠিক আছে, 1.10 গ্রাম হাইড্রোজেন অ্যাটমস। এখন এটা কি দেওয়া আছে, এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সব ডাব্লুর মান দেওয়া আছে, এগুলো সব কিসের মান দেওয়া আছে, ডাব্লুর মান দেওয়া আছে আর কি। সো ডাব্লু বাই এম করো, এটা কয় মোল আসে, হাইড্রোজেনের আণবিক ভর কত, মানে পারমাণবিক ভর কত, এটা তো হাইড্রোজেন অ্যাটমস বলছে তাই না। সো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত ভাইয়া, 1, তাই না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হাইড্রোজেনের পারমাণবিক ভর কত ভাইয়া, 1 গ্রাম। তাহলে এখানে আছে কতটুকু বলতো, 1/1, তার মানে কতটুকু আছে বলতো, 1 মোল আছে। হাইড্রোজেন আছে ভাইয়া কত মোল, হাইড্রোজেন আমরা পেলাম কত মোল আছে, 1 মোল আছে। হাইড্রোজেন কত মোল পেলাম, 1 মোল পেলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি ভাইয়া ক্রোমিয়াম। ক্রোমিয়াম কতটুকু আছে দেখো, 14.7 গ্রাম ক্রোমিয়াম, এটা তোমার হিসাবও করার দরকার নাই। ক্রোমিয়ামের 14.7 গ্রাম মানে কি, এটা 1 মোলের থেকেও কি কম আছে না। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ক্রোমিয়াম কত 24। সো ক্রোমিয়ামের তোমার ভর কত, 24-এর থেকেও বেশি হবে। সো এখানে কিন্তু তারও কম দেওয়া আছে আর কি। সো তোমাকে দেখতে হবে মোল সংখ্যা বেশি কোনটায় আছে আর কি। সো ক্রোমিয়াম আমার হিসাবই করা দরকার, আমার টাইম বাঁচাইতে হবে। সো ক্রোমিয়াম হিসাব করার দরকার নাই। এরপর আসি ভাই হিলিয়াম। হিলিয়ামের ভর কত, 4, এখানে দেওয়া আছে কত, 2 গ্রাম। তার মানে কত মোল আছে বলতো, দেখে দেখেই বলে দেওয়া আছে 0.5 মোল আছে। 2 গ্রাম হিলিয়াম, হিলিয়ামের ভর কত, 4, দেওয়া আছে কত, 2। তার মানে তুমি ডাব্লু বাই এম করো, 4/2 মানে কত আসতেছে, সরি 2/4, তার মানে কত আসতেছে, 0.5 মোল আসতেছে। এরপর আসি নাইট্রোজেন অ্যাটমস। নাইট্রোজেনের ভর কত, নাইট্রোজেনের ভর 14, দেওয়া আছে কত গ্রাম, 7 গ্রাম। তাহলে ভাই নাইট্রোজেন আছে কত গ্রাম বলতো, নাইট্রোজেন আছে কিন্তু 0.5 মোল আছে। নাইট্রোজেন আছে কত মোল, 0.5 মোল আছে। সো তোমার কিন্তু ক্যালকুলেশনই করা দরকার নাই, শুধুমাত্র হাইড্রোজেন আছে কয় মোল, 1 মোল। এই জন্য হাইড্রোজেনের অনুসংখ্যা কি থাকবে বলতো, সব থেকে বেশি থাকবে। মানে হচ্ছে মোল সংখ্যা বাড়লে আমার কি হয়, পরমাণু সংখ্যাও কি হয়, বা তোমার হচ্ছে পরমাণু সংখ্যাও কি হয় বলতো, বাড়ে। এখানে সবগুলাই কি দেওয়া আছে, অ্যাটম দেওয়া আছে, মানে সবগুলা পরমাণু দেওয়া আছে আর কি। ওকে, সো সবগুলা পরমাণুর মধ্যে আমার সবচেয়ে বেশি পরমাণু আছে কোথায়, যেটার মোল সংখ্যা বেশি হবে। সো মোল সংখ্যা সবচেয়ে বেশি আছে কোথায়, এ নাম্বার অপশনে। ওকে, আচ্ছা এরপরে 2 নাম্বার, 1 মোল ইলেকট্রনের ভর কত গ্রাম। 1 মোল ইলেকট্রনের, পিডিএফ ডাউনলোড হয় না, কোন পিডিএফ ডাউনলোড হয় না, সবাই 2 নাম্বার কোশ্চেন आंसर দাও তো 2। আর টেলিগ্রাম গ্রুপে ডাউনলোড হয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে যেটা আপলোড দেওয়া হবে ওটা জাস্ট সেভ টু ডাউনলোড দিলেই হয়ে যাবে আর কি। ওকে, এরপর সবাই 2 নাম্বার কোশ্চেনের आंसर দাও, যে 2 এর आंसर কোনটা হবে। বলা হয়েছে 1 মোল ইলেকট্রনের ভর কত, 1 মোল ইলেকট্রনের ভর কত বলো তো দেখি, 1 মোল ইলেকট্রনের ভর কত। সবাই দুটো आंसर দাও, 1 মোল ইলেকট্রনের ভর কত। আচ্ছা বাকিরা आंसर দাও দ্রুত দ্রুত। 1 মোল ইলেকট্রনের ভর কত। 2 এর খ বলছে একজন। ওকে,
9.11 একটা অ্যান্সার আসছে 9.11। বাকিরাও দেখি অ্যান্সার দিয়ে দাও, বাকিরাও দ্রুত অ্যান্সার দিয়ে দাও। আর 2 এর খ বলা হয়েছে একটা, ওকে জিলুর রহমান রাইট বলছে 2 এর খ, বাকিরাও দেখি দ্রুত অ্যান্সার দাও। ওকে দুইয়ের খ, আচ্ছা জিলুর রহমান রাইট আর কেউ কমেন্ট আসতেছে না, আচ্ছা দেখি আরেকবার দেখি। হ্যাঁ আচ্ছা সো দেখো এখানে, আচ্ছা আর কেউ কমেন্ট করছো? কমেন্ট তো আসতেছে না, দেখি আর কেউ কমেন্ট। 2 এর বি বলছে, 2 এর বি বলছে, সবাই 2 এর বি বলতেছে আর কি। আচ্ছা 1 মোল ইলেকট্রনের ভর, তো ভাইয়া 1 মোল ইলেকট্রনের ভর, তুমি কি ইলেকট্রন মানে কোশ্চেনটা পড়ছো? এটা পড়ে অনেকেই ভুল করবে আর কি, এই জন্যই কোশ্চেনটা দেওয়া। এটা কিন্তু তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 1 মোল বলছে ভাইয়া, একটা ইলেকট্রন কি বলছে, তোমরা যে 9.1 বলতেছো এটা তো ভাই একটা ইলেকট্রনের ভর। তোমাকে বলা হয়েছে 1 মোল মানে কয়টা, 1 মোল মানে কয়টা, 6.02 ইন্টু 10⁻23টা। একটার ভর তো 9.1, তোমার বলা হয়েছে 1 মোল মানে এই যে 6.02 ইন্টু 10⁻23টার ভর কত, এইটা আজ করা হয়েছে। এইটার ভর কত হবে বলো তো, এইটার ভর কত হবে? সো এটা অনেকেই দেখে ফার্স্টে বি কমেন্ট করবা, এটা জানার কথা ছিল, এই জন্য এই এমসিকিউটা দেওয়া, এন্ড সেটাই হয়েছে আর কি। ওকে হ্যাঁ দিছি। আচ্ছা দেখো, সো 1 মোল ইলেকট্রনের ভর, তো একটা ইলেকট্রনের ভর কত ভাইয়া, 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। তাহলে বলা হয়েছে 1 মোল ইলেকট্রনের ভর, তাহলে একটা ইলেকট্রনের ভর তো এইটা, তাহলে এইটা দ্বারা কি হবে, 1 মোল ইলেকট্রন কত এইটা, তাহলে এই দুইটা কি হয়ে যাবে বলো তো, গুণ হয়ে যাবে না? একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.1, তোমাকে বলা হয়েছে 1 মোল মানে কি এই যে 6.0 এই নাম্বারটার ভর কত, তাহলে একটার ভর যদি হয় এইটা, তাহলে 1 মোল মানে 6.0 টার ভর কত হবে এইটা, এটা গুণ হয়ে যাবে না? সো দেখো তোমার এটা গুণ করার দরকার নাই, তুমি এটা ক্যালকুলেটরে চেপে করবা, এই টাইমটাও তোমার নষ্ট করার দরকার নাই। কি করে দিবা, এই 6 আর এই 9 কি করে দিবা, গুণ করে দিবা, 6 নং কত 54, তাহলে দেখো তোমরা 54 আছে নাকি অপশনে কোথাও, তোমার আর ক্যালকুলেশন করার দরকার নাই। দেখো এই যে এটা 54 চলে আসছে, দেখো এটা কি চলে আসছে, 54 চলে আসছে, তোমার আর ক্যালকুলেশন করারও দরকার নাই। তুমি যে ক্যালকুলেটরে চাপবা সব মানগুলা বসাবা, এত তো টাইম দরকার নাই তোমার নষ্ট করার। 6 আর 9 এর গুণ তো তুমি জানো, 6 নং 54, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে সি নাম্বারটা। তাহলে 2 এর অ্যান্সার কোনটা হবে, 2 এর অ্যান্সার হবে সি নাম্বার, 2 এর অ্যান্সার কি হবে, সি নাম্বার হবে। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়, এটা তোমাদের পারার কথা, কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় বলো তো, কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়, বলো কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়, এটা তো তোমাদের পারা উচিত। কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়, তুজা কমেন্ট করছে এ। আচ্ছা ভাইয়া কোনটারে একটু কমেন্ট মেনশন করে দিলে বেটার হয় আর কি, 2 এর নাকি 3 এর নাকি 4 এর। আচ্ছা দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থতে সবসময় কি থাকে বলো তো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থতে সবসময় কি থাকে বলো তো, সি থাকে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থতে সবসময় মনে রাখবা কি থাকে, সি থাকে। তো তোমাকে ফাইন্ড আউট করতে হবে ভাই কোথায় সি নাই, সেটাই তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না। তো দেখো আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখবা, সব সি থাকলেই কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, শুধুমাত্র HCl বাদে, HCl এ সি আছে তারপরও এটা কি প্রাইমারি হবে না, এটা কি হবে সেকেন্ডারি হবে আর কি। ওকে শুধুমাত্র HCl বাদে, সো এটা এক্সেপশনাল, এটা বাদ, আমরা মেইনটাই পড়ি। সো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে কি থাকবে, সি থাকবে। সো তোমাকে বলা হয়েছে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। ওকে সো দেখো কোনটাই সি নাই, এইটাই সি আছে, এইটাও সি আছে, এইটাও সি আছে, এইটাই সি নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বি নাম্বার NaOH, কোনটা হবে NaOH। ওকে আচ্ছা এরপরে 4 নাম্বার, 100 গ্রাম চুনাপাথরকে তাপে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে কি পরিমাণ চুন পাওয়া যাবে। 100 গ্রাম চুনাপাথরকে তাপে সম্পূর্ণরূপে তুমি কি করছো বলো তো, বিয়োজিত করছো, তাহলে কত গ্রাম চুনাপাথর পাওয়া যাবে আর কি, তাহলে কতগুলো চুন পাওয়া যাবে। সেটা চুনাপাথরের সংকেত কি, ক্যালসিয়াম কার্বনেট, আর চুনের সংকেত কি ভাইয়া, CaO, ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, এখানে Cu না Ca, ঠিক আছে CaO। সো বলো এটার आंसर দাও দ্রুত। ওকে 3 এর বি, আচ্ছা 3 এর না, এখন 4 নাম্বার কোশ্চেন आंसर দাও তো সবাই, 4। আচ্ছা
4 বি সুমাইয়া আক্তার কমেন্ট বলে দিছে 4 বি। ওকে, বাকিরাও দেখি কমেন্টে জানাও। 4 বি আসছে একটা কমেন্ট। আচ্ছা, আরেকজনের আর দুইজন কমেন্ট করো। আসফিয়াও কমেন্ট করছে 4 বি। ওকে, আচ্ছা, আর কেউ কমেন্ট করবা? শিহাব মোল্লা শিহাব কমেন্ট করছে 4 বি। ওকে, আচ্ছা, আর আচ্ছা, সো দেখো 4 নাম্বার কোশ্চেনটা কিন্তু ভাই খুবই সহজ, ঠিক আছে? 4 নাম্বার কোশ্চেনটা খুবই সহজ আর কি। ওকে, আমরা একটু দেখি 4 নাম্বার কোশ্চেন আমরা কিভাবে সলভ করব। সো দেখো, ক্যালসিয়াম কার্বনেটকে ভাই ভাঙলে আমরা কি পাই? ক্যালসিয়াম অক্সাইড পাই প্লাস কার্বন ডাই অক্সাইড পাই। ক্যালসিয়াম অক্সাইড পাই প্লাস কার্বন ডাই অক্সাইড পাই। তো ভাই ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? ক্যালসিয়াম কার্বনেটের ভর কত এটা কিন্তু তোমাদের জানা উচিত বা মুখস্থ হয়ে যাওয়ার কথা। 100 গ্রাম। যদি আমরা ক্যালকুলেশন করে বের করি, দেখো ক্যালসিয়াম কত? 20। 20-এর আণবিক মানে তোমার ভরটা কত হবে? পারমাণবিক ভরটা কত হবে? ক্যালসিয়ামের 40 হবে। তাহলে 40 যোগ আমরা ভর বের করতেছি, কার্বন কত? 12 আর অক্সিজেন কত? 16। 3 16 কত? 48। তাহলে দেখো 48 প্লাস 12 প্লাস 40, 48 আর 12 মিলে কত হয়? দেখো 48 এর সাথে আগে 2 যোগ করো 50 আর 10 কত? 60। 60 আর 40 যোগ করলে কত হয়? 100 হয়। ঠিক আছে, 100 ক্যালসিয়াম কার্বনেট পেলা তুমি কি? 100। তো তোমাকে বলাও হয়েছে 100 গ্রামই চুনাপাথর, তার মানে তোমাকে 1 মোলই দিয়ে দেওয়া আছে। ওকে, তাহলে তোমার এখানে কি পরিমাণ চুন পাওয়া যাবে? সো চুনের তুমি জাস্ট পারমাণবিক ভরটা মানে তোমার এটা যেহেতু যৌগ আছে এর আণবিক ভরটা তোমার হিসাব করতে হবে। তবে ক্যালসিয়াম কত? 40 আর অক্সিজেন কত হবে? 16। তাহলে কত গ্রাম হইলো? 40 আর 16 মিলে 56 গ্রাম। তোমার আর ক্যালকুলেশন করার দরকার নেই, জাস্ট এভাবে তুমি ভরটা বসাই দিলেই হয়ে যাচ্ছে আর কি। তাহলে অ্যান্সার কত হবে? 56 গ্রাম। এই ম্যাথটা কি সবাই বুঝছো? যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার। যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করো যে ক্লিয়ার। ওকে, আচ্ছা, নেক্সট সবাই হচ্ছে 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। পানিতে দ্রবীভূত অক্সিজেনের ঘনমাত্রা দেওয়া আছে, পিপিএম এককে ঘনমাত্রা কত হবে? এটার অ্যান্সার দাও তো সবাই। এরপরে দেখো কি বলা হয়েছে, পানিতে দ্রবীভূত অক্সিজেনের ঘনমাত্রা দেওয়া আছে, এর ঘনমাত্রা মানে কি দেওয়া আছে বলো তো? এস দেওয়া আছে। পিপিএম এককে ঘনমাত্রা কত হবে আর কি। ঠিক আছে, তো পিপিএম এককে ঘনমাত্রা বের করার ফর্মুলা কি? তোমার হচ্ছে 10 কিউব এমএস। ঠিক আছে, 10 কিউব এমএস। পিপিএম এককে বললে সবাই কি মনে রাখবা? 10 কিউব এমএস। এটা হচ্ছে শর্টকাট, 10 কিউব এমএস। কি মনে রাখবা? 10 কিউব এমএস। ঠিক আছে, 10 কিউব এমএস। আচ্ছা, ক্লিয়ার। জিলুর রহমান রাইট কমেন্ট করছে ক্লিয়ার। ওকে, আচ্ছা, তবে 10 কিউব এমএস যদি হয়, দেখো 10 কিউব এম এর মান কত? অক্সিজেন দেওয়া আছে, অক্সিজেন কত? O2, অক্সিজেন তো 16, যেহেতু O2 আছে তার মানে কত? 32 ইনটু এস এর মান কত দেওয়া আছে? 10 টু দি পাওয়ার -4 দেওয়া আছে এস এর মান। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করো, কিউব আর 10 টু দি পাওয়ার -4 দুইটা যদি তুমি এখানে কত 3 আর এখানে কত -4 তুমি বিয়োগ করে দাও, কত পাবা? -1 পাবা। 10 ইনভার্স 1 পাবা, মানে 10 টু দি পাওয়ার -1 আর এখানে কত আছে? 32। তাহলে 32 ইনটু 10 ইনভার্স -1 মানে 10 ইনভার্স -1 মানে কি? তোমরা যদি এটা না বুঝো তাহলে দেখো 10 ইনভার্স -1 মানে কি? তুমি এই 10টা কি নিচে চলে যাবে না? 32 ভাগ 10 বুঝায় না? 10 ইনভার্স 1 মানে কি বুঝায়? 32 ভাগ 10 বুঝায় না? তাহলে কি হবে বলো তো? 3.2 হবে। তাহলে কি হবে? 3.2। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা। তোমার হচ্ছে কষ্ট করে ক্যালকুলেটরে করাও দরকার নাই, ক্যালকুলেটর ছাড়াও কিন্তু অ্যান্সার দিয়ে দেওয়া যাচ্ছে। আসফিয়া, বুঝতে পারছো? তুমি ফার্স্টে এই দেখো 3.2 কিন্তু অ্যান্সার হবে আর কি, ওই যে ফার্স্টে ক্যালকুলেশন ভুল করছো আর কি। সো কোনো প্যারা নাই, 5 এর অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা হবে। এটা কি সবাই বুঝতে পারছো? ক্যালকুলেশন কিন্তু আমরা হাতে হাতেই শিখে যাচ্ছি। তোমার ওই ক্যালকুলেটর চাপতে যে টাইমটা লাগবে তার মধ্যেই ক্যালকুলেশন তুমি দেখেই করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, 1 মিলিগ্রাম পার মিলিলিটার সমান সমান কত পিপিএম বলো তো? 1 মিলিগ্রাম পার মিলিলিটার সমান সমান কত পিপিএম? 1 মিলিগ্রাম পার মিলিলিটার সমান সমান কত পিপিএম বলো তো? 1 মিলিগ্রাম পার মিলিলিটার সমান সমান কত পিপিএম? ওকে, এখনো কারো কমেন্ট আসে নাই। ওকে, 1 মিলিগ্রাম পার মিলিলিটার সমান সমান কত পিপিএম? আচ্ছা, ধন্যবাদ আবির সরকার রামকে। আচ্ছা, সো দেখো 1 মিলিগ্রাম পার লিটার ইকুয়াল টু কি? 1 পিপিএম। ঠিক আছে,
1 মিলিগ্রাম পার লিটার ইকুয়াল টু কি 1 ppm, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা মাথায় রাখবা। সো তোমাকে এখানে দেওয়া আছে কি 1 মিলিগ্রাম পার মিলিলিটার দেওয়া আছে, ঠিক আছে, মিলিলিটার। তো ভাইয়া লিটার থেকে মিলিলিটারে নিতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয় না? তাহলে তোমাকে কি এই পাশেও কি 1000 দিয়ে গুণ করতে হবে না? এখানে কি দেওয়া আছে মিলিগ্রাম পার লিটার সমান সমান আমরা জানি 1 ppm। সো এখানে দেওয়া আছে মিলিগ্রাম পার মিলিলিটার দেওয়া আছে। তো এই যে লিটারটা আছে এই লিটারটা থেকে যদি তোমার মিলিলিটার যেতে হয় তাহলে কি 1000 দিয়ে গুণ করতে হয় না? 1000 মিলিলিটার মানেই তো 1 লিটার। সো তোমাকে এখানেও কি করতে হবে, এখানেও কি করতে হবে 1 মিলিগ্রাম পার মিলিলিটার যখন তুমি লিখবা তখন তোমাকে কি করতে হবে, এই পাশে তুমি কি করছো লিটার থেকে মিলিলিটার মানে 1000 দ্বারা তখন কি করতে হবে, এই পাশে গুণ করতে হবে। কি করতে হবে, গুণ করতে হবে। লিটার থেকে যখন তুমি মিলিলিটার লিখছো 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার, তাহলে এই গুণটা এই পাশে হয়ে যাবে। তাহলে 1 মিলিগ্রাম পার মিলিলিটার মানে কত ppm, 1000 ppm। কত ppm হবে, 1000 ppm হবে আর কি, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া, 6 এর অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বারটা। সি নাম্বারটা কি হবে 10 কিউব। 6 এর অ্যান্সার কি হবে সি নাম্বার। হ্যাঁ আসপিয়াস কমেন্ট করছে 6 এ সি। সো দেখো তোমাদের অনেকেরই ভাইয়া প্যাচ লেগে যায়, পিপিএমটা মনে রাখতে কি তোমাদের অনেকেরই প্যাচ লেগে যায় না পিপিএমটা। সো পিপিএমটা আমরা কিভাবে দেখো সহজে মনে রাখতে পারি পিপিএম। ওকে হ্যাঁ সবাই ঠিক অ্যান্সার দিছো। আচ্ছা 6 সি 6 সি, হ্যাঁ এখন সবাই ঠিক, সবার অ্যান্সার ঠিক আছে আর কি। সবার উত্তর 6 10 কিউব, 10 কিউব বা হচ্ছে 6 ppm, হ্যাঁ ঠিক আছে ওকে। আচ্ছা সো দেখো আমরা হচ্ছে ppm এর এককগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি এখন তোমাদের সেই ট্রিক্সটা দিব। আচ্ছা একটা মিনিট, কমেন্টগুলো আসতেছে না কেন। হুম ওকে 6 সি মন কমেন্ট করছে 6 সি। আর কেউ, ও আর কেউ, হ্যাঁ হ্যাঁ শুধু আমি ভুল, আচ্ছা সমস্যা নাই, ভুল হইতেই পারে, এটা কোনো ব্যাপার না যে ভুল। মনে করে এখানে এটা এটা একটু টাফ ছিল আর কি। সো অনেকেই প্যাচ লেগে যায়, তো আমি এই জন্য আর কি তোমাদের পিপিএম এর যে বিষয়টা, পিপিএম এর বিষয়টা ক্লিয়ার করে দিলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে আর কি। ওকে প্যারা নাই। আচ্ছা তো সবাইকে আমার নেক্সট কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত মোলার? সবাই এই অ্যান্সারটা দাও তো। 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত মোলার? 5% সোডিয়াম কার্বনেট, আচ্ছা সমস্যা নেই ভুল হইতেই পারে। আচ্ছা দেখো 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত মিলিগ্রাম? সো ভাইয়া যখন কোনো জিনিস পার্সেন্টেজে দেওয়া থাকবে সো সেটা হিসাব করবা কিভাবে, S ইকুয়াল টু 10x বাই m, ঠিক আছে। যদি কোনো ঘনমাত্রা তোমাকে পার্সেন্টেজে দেওয়া থাকে, যদি কোনো ঘনমাত্রা তোমাকে পার্সেন্টেজে দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি যে শর্টকাটটা ইউজ করবা সেটা হচ্ছে ভাইয়া কি 10x বাই m। সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো S ইকুয়াল টু কি 10x বাই m। তো ভাইয়া 10 তো আমি বুঝলাম, 10 তো একটা সংখ্যা, এক্সটা কি, এক্স হচ্ছে তোমাকে পার্সেন্টেজে যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এক্স এর মান, পার্সেন্টেজে যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এক্স এর মান, আর এম হচ্ছে তোমাকে যেই যৌগটা দেওয়া আছে সেটার আণবিক ভরটা। সো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর তো তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা 106, তুমি যদি করে বের করো সেটাও 106 বের হবে, ঠিক আছে। সোডিয়াম হচ্ছে কত 23, 23 দুগুণা কত, যেহেতু দুইটা আছে তাহলে কত হলো 46, ঠিক আছে। কার্বন কত 12, আমি তোমাদের করে দিচ্ছি যদিও। আর অক্সিজেন কত 16, 3 16 কত 48। তাহলে দেখো 48 আর 12 মিলে কত হলো 60, 60 আর 46 কত হয় 106, ঠিক আছে। তাহলে আমি একটু ক্যালকুলেশনটা করি এবার। 10 ইন্টু এক্স এর মান কত দেওয়া আছে 5 দেওয়া আছে, আর এখানে কত দেওয়া আছে 106 দেওয়া আছে আর কি। ওকে আচ্ছা সো 50 বাই 106, ঠিক আছে, 50 বাই 106। সো এটা ক্যালকুলেটরে করো কত আসে বলো, ক্যালকুলেটরে করে আমরা জানো কত আসে 50 বাই 106, ঠিক আছে। তো ভাই যদি দেখো এটা কি হইতো 100 হইতো, যদি এটা 100 হইতো, এটা যদি 106 না যদি 100 হতো তাহলে 50 বাই 100 মানে কত হইতো, 50 বাই 100 মানে কত হইতো 0.5 হইতো না, 50 বাই 100 মানে কত হইতো হাফ মানে 0.5 হইতো। যেহেতু ভাই এটা 100 থেকে একটু বড় সংখ্যা 106, তার মানে কি 0.5 এর থেকে কি একটু কম হবে না, তাহলে এই জন্য 0.47 দেখেও কিন্তু বলে দেওয়া যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের যদি ক্যালকুলেটর অ্যালাউ না করে তখন এইভাবে অ্যান্সার দিবা 0.47। এখন আসিবা তোমাকে আমি পিপিএম এর জিনিসগুলো শিখাই ফেলি, পিপিএম এর জিনিসগুলো তোমাকে আমি একটু শিখাই ফেলি আর কি। ওকে আচ্ছা আচ্ছা সো দেখো 1, আচ্ছা আমি একটু অন্য কালি দিয়ে লিখি তাহলে সুবিধা হবে। দেখো 1 ppm, ঠিক আছে,
1 ppm সমান সমান কি কি হইতে পারে, তোমাকে এই এককগুলা জানতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো দেখো একটা হতে পারে ভাইয়া মিলিগ্রাম, আর একটা হতে পারে কি বলতো মাইক্রোগ্রাম। একটা হতে পারে মিলিগ্রাম আর একটা কি হতে পারে বলতো মাইক্রোগ্রাম। মিলিগ্রাম আর একটা কি হতে পারে বলতো, দুইটা একক হইতে পারে, একটা হচ্ছে মিলিগ্রাম আর একটা কি বলতো মাইক্রোগ্রাম। ওকে, আচ্ছা হ্যাঁ, সো মিলিগ্রাম আর কি মাইক্রোগ্রাম। এখন ভাই মিলিগ্রামের সাথে কি কি আসতে পারে বলতো, মিলিগ্রামের সাথে ভাইয়া দুইটা একক আসতে পারে, কি কি, একটা আসতে পারে কেজি অথবা কি বলতো লিটার, অথবা কি হতে পারে দেখো কেজি লিটার, ঠিক আছে, অথবা কি কেজিকে আমরা আবার কি লিখতে পারি, কেজির ছোট একক কি গ্রাম, আর লিটারের ছোট একক কি বলতো মিলিলিটার। এই চারটা জিনিস এদের সাথে যোগ হবে, ঠিক আছে, মিলিগ্রাম পার কেজি অথবা মিলিগ্রাম পার লিটার, এগুলো আর কি যোগ হবে। কি কি যোগ হতে পারে, কেজি, কেজি ছোট এককে গ্রাম, লিটার, লিটারের ছোট এককে মিলিলিটার। তো ভাইয়া মিলিগ্রাম আর মাইক্রোগ্রামের মধ্যে ভাইয়া ছোট কে, মিলিগ্রাম আর মাইক্রোগ্রামের মধ্যে ছোট কে, মাইক্রো মানে কি অনেক ছোট না, আর মিলি মানে কি বলতো বড় না, ঠিক আছে, মিলি মানে কি বড় আর মাইক্রো মানে কি ছোট। তাহলে দেখো এই মিলিগ্রামের সাথেও বসবে ভাইয়া বড় বড় এককগুলা, কি কি বসবে ভাইয়া, লিটার বসবে আর কেজি বসবে, মিলিগ্রাম পার লিটার একটা একক আর মিলিগ্রাম পার কেজি একটা একক, ঠিক আছে, 1 ppm সমান। আর মাইক্রোগ্রামের সাথে সবসময় কি বসি, ছোটগুলা বসবে, মাইক্রো মানে তো ছোট, তাহলে লিটারের ছোট কে মিলিলিটার, তাহলে এখানে বসবে কে বলতো মিলিলিটার, কেজি ছোট কে গ্রাম, তাহলে মাইক্রোগ্রামের সাথে কে বসবে বলতো গ্রাম বসবে আর কি। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো? এই চারটা একক আছে, কি কি, মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম যেহেতু ভাই বড় একক মাইক্রোগ্রামের থেকে, তাহলে এর সাথে দুইটা বসবে লিটার আর কেজি, মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার কেজি, শেষ। মাইক্রোগ্রামের সাথে কে কে বসবে, মাইক্রোগ্রাম যেহেতু ছোট তাহলে ছোট দুইটা, মানে তরলের ক্ষেত্রে কি লিটার আর ভরের ক্ষেত্রে কি বসবে গ্রাম, তাই না, মিলিলিটার আর গ্রাম, মিলিলিটার আর গ্রাম, মাইক্রোগ্রাম পার মিলিলিটার, মাইক্রোগ্রাম পার গ্রাম, ঠিক আছে, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে তোমার হচ্ছে ভরের ক্ষেত্রে আর কি, ঠিক আছে। সো মাইক্রোগ্রাম পার মিলিলিটার, মাইক্রোগ্রাম পার গ্রাম, এই বিষয়টা যদি মনে রাখতে পারো, দেখো আমাদের চারটা এককই মুখস্থ হয়ে গেছে। এই সবগুলা কি বলতো 1 ppm সমান সমান হচ্ছে এই চারটা একক, বইয়ে এই চারটা একক আছে, আমি তোমাকে একবারে শিখাই দিলাম। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। এরপরে দেখো 0.1 মোলার সমআয়তনের NaOH এবং H2SO4 দ্রবণের মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে বলো। সমআয়তনে দুইটা দেওয়া আছে, এটা কি সবাই ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করবে ক্লিয়ার। আচ্ছা দেখো এরপরে কি বলা হয়েছে, 0.1 মোল সমআয়তনের সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, এটার বলছে মিশ্রণের প্রকৃতিটা কিরূপ হবে, দুইটারই আয়তন কিন্তু সমান। ওকে, আচ্ছা একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা কি বলতো সালফিউরিক অ্যাসিড। তো দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে পাই ভাই আমরা একটা OH পাই, ঠিক আছে, সোডিয়াম দেখা যাচ্ছে ক্লিয়ারলি, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে দেখতে পাই আমরা কি একটা OH পাই, আর H2SO4 থেকে ভাই আমরা কয়টা H পাই বলতো, দুইটা H প্লাস পাই, তাই না, যেহেতু এখানে H2 তাহলে এখানে কয়টা হাইড্রোজেন পাবো ভাইয়া, দুইটা হাইড্রোজেন পাবো, আর NaOH এ ভাই কয়টা OH পাবো, একটা OH পাবো, তাই না। তাহলে দেখো যখন ভাই এরা দ্রবণে যাবে, যেহেতু ভাই দুইটাই সমআয়তনের, তাই না, সমআয়তনের ক্ষেত্রে ভাই এ দিবে মাত্র একটা করে OH আর এ দেবে কি দুইটা করে H, তাই না। সো স্বাভাবিকভাবে H মানে কি অ্যাসিড আর OH মানে কি বলতো ক্ষার। তো আমরা সমআয়তন থেকে মনে করো ভাই এই যে NaOH, মনে করো এই যে ঘনমাত্রাটা দেওয়া আছে, এই ঘনমাত্রায় 10টা OH দিল, কয়টা OH দিল, 10টা OH দিল, তাহলে H প্লাস কয়টা দিবে, H তো ডাবল দিচ্ছে সবকিছু, তাই না, OH এর তো ডাবল দিচ্ছে, তাহলে H প্লাস কয়টা দিবে ভাইয়া, 20টা H প্লাস দিবে, এ দিবে 10টা OH আর এ দিবে কয়টা 20টা H। সো যখন ভাই এই 10টা OH এর সাথে এই 10টা H কি হয়ে গেল, রিঅ্যাকশন করলো, তারপরেও কিন্তু আরো 10টা H প্লাস কিন্তু দ্রবণে কি হয়ে যাবে বলতো, থেকে যাবে। তাহলে দ্রবণটা মেইনলি কি হচ্ছে, অ্যাসিডিক হচ্ছে না, কারণ সবগুলা OH তো নিউট্রাল মানে তোমার ইয়া হয়ে যাচ্ছে, ডিজলভ হয়ে যাচ্ছে, বাট H প্লাস কিন্তু তখনও কিন্তু কি হয়ে যাচ্ছে, দ্রবণে থেকে যাচ্ছে আর কি। তার মানে দ্রবণটা কি হচ্ছে বলতো অম্লীয় হবে, কি হবে অম্লীয়, মানে H প্লাস এর ঘনমাত্রা বা H প্লাস কি তুলনামূলক বেশি পরিমাণে দ্রবণে থাকতেছে, এখানে 10টা এখানে 20টা হচ্ছে আর এখানে কয়টা হচ্ছে 10টা হচ্ছে, তো স্বাভাবিকভাবে H প্লাস কি দ্রবণে থেকে যাচ্ছে আর কি। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যাসিডিক হবে আর কি, এটা মাথায় রাখবা। কোনটি সেমিমোলার দ্রবণ বলতো, কোনটা সেমিমোলার দ্রবণ, কোনটা সেমিমোলার দ্রবণ বলো, সেমি, একটা সেমি আর একটা আছে কি বলতো সেন্টি, ঠিক আছে, সেমি আর একটা কি আছে বলতো সেন্টি, কোনটা সেমিমোলার দ্রবণ আর কোনটা সেন্টিমোলার দ্রবণ, ঠিক আছে, এটা প্যাচ লেগে না যায়। তো ভাই সেমি মানে মনে রাখবা ভাই সেমি ফাইনাল, আমরা কি ভাই সেমি ফাইনাল খেলি না, ফাইনালের আগে যে খেলাটা সেটাকে আমরা কি বলি সেমি ফাইনাল, ফাইনাল মানে তো ভাই পুরাপুরি
ফাইনাল ম্যাচ, তাই না? আর সেমিফাইনাল মানে কি অর্ধেক ফাইনাল, এই সেমিফাইনালও কিন্তু ফাইনালের মতোই আর কি। তো সেমি মানে মনে রাখবো ভাইয়া অর্ধেক, সেমি মানে কি ভাইয়া ফাইনালের অর্ধেক, তাহলে মনে রাখবো কত ভাইয়া 0.5, তাহলে কত হবে ভাইয়া 0.05 না ভাইয়া 0.5, শুধু 5। সেমি মানে কি বলছি, সেমি মানে বলছি অর্ধেক, সেমি ফাইনাল মানে অর্ধেক, এটা ফাইনালের অর্ধেক, সেমি ফাইনাল। ওকে, তো সেমি মোলার মানে কত হবে, অর্ধেক হবে, 0.5 মোলার কি হবে 0.05 না 0.5 মানে হাফ, ঠিক আছে 0.5 মোলার, তাহলে অ্যান্সার কোনটা হবে 0.5 মোলার। তাহলে 9 অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা। কোনটি সেন্টিমোলার দ্রবণ, এই যে বলতে না বলতে চলে আসছে, সেন্টিমোলার দ্রবণ কোনটা বলো, কোনটা সেন্টিমোলার দ্রবণ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার বল 10 নাম্বার কোশ্চেন আনসার দাও, 10 এর আনসারটা দাও তো। সেন্টিমোলার, সেমিমোলার আমরা পাইলাম যে 0.5, এরপরে কি বলছে সেন্টিমোলার, এরপরে আরেকটা কি আছে বলো তো, ডেসিমোলার, আরেকটা কি মোলার আছে বলো তো, ডেসিমোলার, ঠিক আছে ডেসিমোলার। শিয়াব মোলাসে বলে কিছু পাই না, আচ্ছা সমস্যা নাই, পারবা না এই ক্লাসটা করো ইনশাআল্লাহ, অনেক কিছু শেষ পর্যন্ত থাকো, পেরে যাবে আর কি। আচ্ছা আনিশা বলছে 0.05, ওকে না, আচ্ছা দেখি। আর সবাই একটু 10 নম্বর কোশ্চেন আনসার দাও তো, সবাই একটু এবিসিডি কমেন্ট না করে 10-এর ডি নাকি 11 ডি এটা একটু কমেন্ট করলে আমার জন্য বুঝতে সুবিধা হয় আর কি, তোমরা বুঝতেছো নাকি। 10-এর বি বলছে, ওকে ডেসিমোলার বলছে 0.05, ওকে আচ্ছা। 10-এর সি বলছে মিথিলা দাস দীপু, 10-এর বি আসছে, ওকে আচ্ছা। দেখো ডেসিমোলার মানে ভাইয়া হচ্ছে 0.1, এটাকে বলা হয় কি ডেসিমোলার। 0.1 মানে কত ডেসিমোলার, 0.1 মানে কত ডেসিমোলার, মানে 1/10। মোলার মানে কত ভাইয়া, মোলার মানে কত 1 মোলার, মোলার মানে কত 1, ঠিক আছে। আর ডেসি মানে কত 10, তাইলে 1 কে 10 দ্বারা ভাগ করবা তুমি জাস্ট, তাহলে কত পাবা 0.1 পাবা আর কি, ঠিক আছে, এটাকে বলা হয় কি ডেসিমোলার। এখন তোমাকে আজকে হয়েছে সেন্টিমোলার, সো ডেসিমোলার যেটা হবে তাকে আবার 10 দিয়ে ভাগ করলে যেটা পাও সেটাকে আমরা কি বলবো বলো তো, সেন্টিমোলার। 0.01, 0.01, ঠিক আছে 0.01, অ্যান্সার কোনটা হবে ভাইয়া, সি নাম্বারটা হবে। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো 0.01, 0.0 মুখস্থ করার দরকার নেই, পয়েন্টের পরটা ইম্পর্টেন্ট, 0.01, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি 0.01। তাহলে ডেসি বললে 0.1, 0.1, আর সেন্টি বললে কি হবে 0.01, 0.01। সবাই মানটা একটু লেখো আমার সাথে সাথে, সবাই একটু লেখো 0.01 মোলার, 0.01 মোলার, ঠিক আছে 0.01 মোলার। আশা করি আর ভুল হবে না, এখন ভুল করছো যারা এটা আর ভুল হবে না। নিচের কোনটি ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভর করে না, বলো কোনটির ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভর করে না, মোলারিটি, মোলালিটি, শতকরা দ্রবণ, নরমালিটি, কোনটা বলো তো তাপমাত্রার উপর নির্ভর করে না, বলো কোনটা তাপমাত্রার উপর নির্ভর করে না, কোনটা তাপমাত্রার উপর নির্ভর করে না। আচ্ছা 0.01, হ্যাঁ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আচ্ছা মনে রাখবা ভাইয়া মোলালিটি যেটা আছে, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে, শতকরা দ্রবণ তাপমাত্রার উপর নির্ভর করে, নরমালিটিও তাপমাত্রার উপর নির্ভর করে, কিন্তু মোলালিটি যেটা আছে এটা কখনোই তাপমাত্রার উপর নির্ভর করে না, ঠিক আছে। কারণ কি, এটা হচ্ছে ভাইয়া প্রতি কেজি, মানে হচ্ছে 1 কেজিতে দ্রবীভূত, 1 কেজিতে এই মোলারিটি কি 1 লিটারে, মোলারিটি কি 1 লিটারে দ্রবীভূত দ্রবের পরিমাণকে আমরা কি বলি বলতো, দ্রবের মোল সংখ্যাকে আমরা বলি মোলারিটি। আর যখন এটা 1 কেজি দ্রবণে, ঠিক আছে 1 কেজি দ্রবণে, সরি 1 কেজি দ্রাবকে, 1 কেজি দ্রাবকে যখন ভাই এটা 1 কেজি দ্রাবকে, ঠিক আছে 1 কেজি দ্রাবকে দ্রবীভূত, 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে আমরা কি বলি বলতো, দ্রবের মোল সংখ্যাকে আমরা বলি কি মোলালিটি, ঠিক আছে। এটা হচ্ছে 1 কেজি দ্রাবকে, আর মোলারিটিটা কি 1 লিটার, ঠিক আছে। সো পার্থক্য কি 1 কেজি আর 1 লিটার। সো মোলারিটিটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল, যেহেতু 1 লিটার, যেহেতু এটা কেজিতে হিসাব করা হয় এই জন্য এটা তাপমাত্রার উপর কি নির্ভরশীল নয়। তাহলে কোনটির ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভর করে না, মোলালিটি তাপমাত্রার উপর নির্ভর করে না। আশা করি আর কখনো ভুল হবে না এই জিনিসটা। এরপরে সবাই এটা একটু আমাকে হিসাব করে বলো 12 নম্বর কোশ্চেন আনসার কোনটা হবে, জারণ সংখ্যা, বলো 12 নম্বর কোশ্চেন আনসার কোনটা হবে, জারণ সংখ্যার মান কত আসবে বলো, জারণ সংখ্যার মানটা একটু সবাই কমেন্ট করে জানাও তো, 12 আনসার কোনটা হবে।
12 নম্বর কোশ্চেন आंसर দাও 12। হুম 12 নম্বর কোশ্চেন आंसर এখন আসে নাই। আচ্ছা ওকে সবাই একটু এটা आंसर দাও। 12 + 6। আচ্ছা আমরা একটু করি দেখি। সো কার জানতে চাওয়া হয়েছে ভাই ক্রোমিয়াম। সো যেটাকে জানতে চাওয়া হবে সেটাকে আমরা এক্স ধরবো। তো সোডিয়াম কি হবে ভাইয়া? সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে +1। কয়টা আছে? দুইটা আছে। ওকে প্লাস ক্রোমিয়াম কয়টা আছে ভাইয়া? দুইটা আছে। তাহলে আমরা তো ক্রোমিয়ামকে ধরছি x, যেহেতু দুইটা আছে তাহলে 2x প্লাস অক্সিজেন কত? অক্সিজেনের শেষ অবস্থায় কয়টা ইলেকট্রন আছে? অক্সিজেন ভাই হচ্ছে কি 2 6 তাই না? আর যেহেতু পারমাণবিক সংখ্যা 2 6। সো অক্সিজেন যদি 2 6 হয় তাহলে শেষ কক্ষপথে ওর স্থিতিশীল হওয়ার জন্য শেষ কক্ষপথে আছে কয়টা? 6টা ইলেকট্রন। ওর দরকার কয়টা? 8টা। তার মানে ও কি করে? 2টা ইলেকট্রন গ্রহণ করে। এজন্য এটা কি -2 বলা হয় আর কি। ওকে আচ্ছা কয়টা আছে? 7টা আছে আর কি। তাহলে গুণ 7। এবার আসলে ক্যালকুলেশন করি। তাহলে কত আসছে? 2 + 2x ঠিক আছে -14 = কত? 0। তাহলে দেখো -14 থেকে 2 গেলে কত থাকে? -12। -12 ওই পাশে গেলে হয়ে যায় কি +12। তাহলে +12 যদি হয়ে যায় তাহলে 2x = কি থাকতেছে? +12। তাহলে x = কি থাকতেছে? +6। x = তাহলে কি থাকতেছে ভাইয়া? +6। তাহলে অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে ভাইয়া সি নাম্বারটা +6। কোন আয়নে +3 জারণ সংখ্যার পরমাণু আছে বলো তো? এখানে কোন আয়নটায় +3 জারণ সংখ্যার পরমাণু আছে? কোন আয়নটায় +3 জারণ সংখ্যার পরমাণু আছে? ClO2 PO4 3 H2O 3 2 NO2। সো আমরা হিসাব করতে হবে এটা যেটা আয়ন আকারে আছে যে কোন আয়নে +3 জারণ সংখ্যার পরমাণু আছে। সো বলো এটার অ্যান্সার কেউ দিতে পারবা? আচ্ছা আসো হিসাব করি। তো দেখো ফার্স্টে Cl আচ্ছা ClO2 সো এটা আমরা যদি হিসাব করি দেখো ক্লোরিন আমরা হিসাব করব x। ক্লোরিন = কি আসছে? তাহলে আচ্ছা এটা মুছে দিই একবার এই পাশে করে নিই তারপর এটা দেখাবো। দেখো এখানে কত আসছে? x প্লাস অক্সিজেন কত? -2। কয়টা আছে অক্সিজেন? দুইটা আছে। ইকুয়াল টু কি লিখবো? যেহেতু মাইনাস আছে এখানে তাহলে ইকুয়াল টু কি -1। এইটা আমরা বুঝছি। তারপরে আসো x = তাহলে কি আসছে? -4। ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাইয়া? +4 হয়ে যাবে তাই না? এইটা আমরা ক্যালকুলেশন করলে কত পাই বলো তো? +3 পাই আর কি। সো বাকিগুলো আমি একটু তোমাকে ক্যালকুলেশন করে দেখাই দিই। 13 নাম্বার সবাই বি বলতেছো আর কি। সো এটা কিন্তু এক নাম্বারটা কিন্তু +3 আসছে। সো সবাই যেহেতু বি বলতেছো আমরা একটু বিটাও ক্যালকুলেশন করে দেখি কত আসে আর কি। বিটাও একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে বিটা। আচ্ছা দেখো বি নাম্বার কি বলা হয়েছে? PO4 3 আচ্ছা PO4 3 আচ্ছা এখানে দেখি PO4 3 তো PO4 3 ক্যালকুলেশন করে দেখি। তোমরা যদি বলছো x পি এরটা বের করব ঠিক আছে প্লাস অক্সিজেন কত? -2 × 4 ইকুয়াল টু কত? 3 মাইনাস আছে মানে কত হবে? -3। সো ক্যালকুলেশন করি x ইকুয়াল টু কত হচ্ছে? -3 আর এই পাশে 4 × 8 ওই পাশে গেলে কি হয়ে যাবে? -8 ওই পাশে গেলে কি হয়ে যাবে? +8। তাহলে কত আসতেছে? +5 আসতেছে। সো তোমাকে বলা হয়েছে কোনটায় +3 আছে আর কি। তাহলে কি এটা হইতে পারবে বলো? 13 বি কি হইতে পারবে? 13 বি কিন্তু হইতে পারবে না। তোমাকে এক নম্বর অপশনটাই কিন্তু মিলে গেছে। তুমি বাকিগুলো একটু করে দেখবা যে মিলে না। শুধুমাত্র অপশন এটাই কি আসে বলো তো? +3 আসে আর কি। ওকে আচ্ছা 13 অ্যান্সার তাহলে কোনটা হবে ভাইয়া? 13 অ্যান্সার হবে এ নাম্বারটা। 14 K4 এফিসিয়েন্সি জটিল যৌগে আয়রনের জারণ সংখ্যা কত? কার জারণ সংখ্যা জানতে চাওয়া হয়েছে? আয়রনের। বলো আয়রনের জারণ সংখ্যা কত আছে এখানে? আয়রনের জারণ সংখ্যা কত আছে? আয়রনের জারণ সংখ্যাটা কত আছে সবাই একটু কমেন্ট করে জানাও তো আয়রনের জারণ সংখ্যাটা কত আছে? আয়রনের জারণ সংখ্যাটা সবাই কমেন্ট করে জানাও।
14 এ বলছে একজন, আচ্ছা 14 এ বলছে কে কে, জিলুর রহমান রাইত বলছে, চন্দন মজুমদার বলছে, তারপরে হচ্ছে নাইমুল ইসলাম রাজু বলছে, ওকে, +2, ওকে। আর কেউ বলবা? আচ্ছা দেখো, আচ্ছা দেখো, K4Fe CN6 এ Fe এর জারণ মান আমাদের বের করতে হবে। সো K4 মানে কি, পটাশিয়াম কত, +1 ইনটু কত, 4, ওকে গেল। প্লাস কিসের মান বের করতে হবে? আয়রনের মান বের করতে হবে। তাহলে আয়রন কি, X। সায়ানাইড কত, -1, সায়ানাইড কত হবে, -1 ইনটু কত হবে, সায়ানাইড কয়টা আছে, 6টা আছে। তাহলে এইটা আমার ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশন করি আমি, 4 প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু কি 0। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এটা ক্যালকুলেশন করলে -2 আসবে, ওপাশে গেলে কি হয়ে যাবে, +2 হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত আসতেছে, +2 আসতেছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া এ নাম্বারটা। মুশফিকা সুরা ফাতেমা বলছে, আমিও বলছি ওকে ভাইয়া, আমি খেয়াল করি নাই, ওকে তোমার নামটাও পড়ে দিলাম। মোল্লা শিহাব বলছে 14 এ। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই? অ্যান্সার হবে +2, ওকে। অ্যান্সার হবে কোনটা ভাই? +2। আচ্ছা, অক্সিজেনের জ্বালানি সংখ্যা -1/2 হবে কোনটিতে? কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, এটার অ্যান্সার দাও তো তাহলে দেখি। -1/2 হবে কোনটাতে বলো তো? -1/2 হবে কোনটাতে একটু বলো তো? আচ্ছা বলো এবার সবাই 15 নম্বর কোশ্চেনটা আনসার দাও তো। 15 বলছে অক্সিজেনের জ্বালানি সংখ্যা -1/2 হবে কোনটাতে, এটা একটু বুঝার আছে আর কি, এই জন্য তোমাদের কাছে আস্ক করছি, বলো। থ্যাংক ইউ মেনশন করার জন্য ফাতেমাকে, বাকিরাও একটু মেনশন করে দিও আর কি। আচ্ছা 15 অ্যান্সার বি বলছে, H2O2 একটা কমেন্ট আসছে, ওকে। বাকিটাও দেখি জানাও। 15 অ্যান্সার ডি আসছে আর কি, ওকে। বিও আসছে, ডিও আসছে। আচ্ছা KO2, ওকে। তাহলে আসছে কোনটা, KO2 আসছে, H2O2 আসছে। আচ্ছা বাকিরাও বলো দেখি। 15 গ, আচ্ছা গ আসছে আর কি, তাহলে সিও আসছে, এ আসা বাকি বাদ আছে, তাহলে কেউ এ এ এ বললেও বলতে পারো আর কি, সমস্যা নেই। তাহলে বি সি ডি একটা কোশ্চেন দেখো, কতজনের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে, তাহলে বলো। আর কেউ বলবা ডি। আচ্ছা ফারজানা তাসনিম বলছে 15 সি, ওকে। জিলুর রহমান আইদ বলছে K2O, ইসরাত জাহান বর্গ কমেন্ট করছে 15 ডি। আচ্ছা সরি KO2, আচ্ছা দেখছো KO2 আর K2 ওর মধ্যে সবাই প্যাচ লাগাই ফেলতেছো। আচ্ছা সো আমরা আসলে বলি কোনটা অ্যান্সার হবে বলো। অ্যান্সার হবে ভাইয়া, দেখি আমরা একটু ক্যালকুলেশন করে বের করি। অ্যান্সার দেখো H2O2, এখানে কার জিজ্ঞাসা করেছে, অক্সিজেনের জ্বালানি মান বের করতে বলছে। তো হাইড্রোজেন কত হয় ভাইয়া, +1। আচ্ছা আমি এখানে ক্যালকুলেশন করি, হাইড্রোজেন ভাইয়া +1 আর ইনটু কয়টা আছে, 2টা আছে, প্লাস কি অক্সিজেন কি বের করতে হবে, অক্সিজেন বের করতে হবে, অক্সিজেন হচ্ছে 2x ইকুয়াল টু কি বলতো 0। তাহলে কত আসতেছে মান দেখো, +2, এখানে কত +2x ইকুয়াল টু কত আসতেছে, 0 আসতেছে। তাহলে x এর মান কত আসতেছে, -2, আর এই পাশে গেলে কত হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে 2 দ্বারা, তাহলে কত আসতেছে, -1 আসতেছে। কত আসতেছে, -1 আসতেছে। সো তোমাকে বলছে -1/2, তাহলে H2O2 তো হওয়ার চান্সই নাই, ফার্স্ট অফ অল H2O2 বাদ, ওকে। আচ্ছা এখন আসি ভাই K2 আর KO2 এর মধ্যে কোনটা রাইট। সো K2O টা আগে দেখি, K2O টা আমি যদি একটু হিসাব করি দেখো 0, আমি এখানে কারটা বের করতে হবে, অক্সিজেনটা বের করতে হবে, তাহলে +1 ইনটু 2, অক্সিজেন যেহেতু বের করতে হবে তাহলে +x ইকুয়াল টু কি 0। তাহলে x এর মান কত আসছে দেখো তো, -2 আসতেছে না, x এর মান কত আসতেছে, -2 আসতেছে না, অক্সিজেনের মান কত আসছে, -2 আসতেছে না। তাহলে K2O তে অক্সিজেনের মান কত, -2। এখন আসি ভাই KO2 তে আসি, তাহলে বিও হবে না সিও হবে না, বুঝে গেলাম, বিও হবে না সিও হবে না। এবার আসি ডি নাম্বারে, KO2 টা হিসাব করি দেখি কত আসে, KO2 ইকুয়াল টু 0, পটাশিয়াম কত +1, অক্সিজেনটা বের করতে হবে, তাহলে অক্সিজেন হচ্ছে কি x, 2টা আছে এর জন্য 2, তাহলে ইকুয়াল টু কত 0। তাহলে কত আসতেছে বলো তো,
এই পাশে +1 ওই পাশে গেলে কি হয়ে যায় বলো তো 2x = কি আসতেছে -1, তাহলে x = কত আসতেছে -1/2 আসতেছে না, x = কি আসতেছে -1/2 আসতেছে না। এটা এইভাবে কঠিন ছিল, এই যে মিথিলা মনুষ্যি কেন 15 आंसर হবে ডি নাম্বারটা KO2 আমি ক্যালকুলেশন করে বের করে দিয়ে দেখালাম তোমাদের। KO2 টা দেখো +1 আর এখানে তো 2 আছে, তাহলে দুইটা ভাগ হয়ে যাবে +1 + 2x = 0, তাহলে +1 তো পাশে গেলে কি হয়ে যাবে -1 হয়ে যাবে, তাহলে এই পাশে তো তাহলে 2x = কি -1, তাহলে x = কি আসবে -1/2 আসবে আর কি। সবাই কি ক্লিয়ার হইছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো ভাইয়া ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আগাই। এসএন এর কোন জারণ অবস্থায় বিজারক হিসেবে কাজ করে বলো? এসএন কোন জারণ অবস্থায় বিজারক হিসেবে কাজ করে বলো? কোন অবস্থায় বিজারক হিসেবে কাজ করে বলো? তো ভাইয়া মনে রাখবা এসএন তোমার দুইটা জারণ অবস্থা দেখে, একটা হচ্ছে ভাইয়া +2 আর একটা কি বলতো +4, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে কি +4, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে ভাইয়া +4, ঠিক আছে। তো +2 আর একটা কি বলতো +4, একটা হচ্ছে +2 আর একটা কি বলতো +4। ওকে, আচ্ছা দেখি তোমাদের কমেন্ট গুলা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, একজন বলছে কি এটা সুপার অক্সাইড। হ্যাঁ, KO2 কে বলা হয় পটাশিয়াম সুপার অক্সাইড, ঠিক আছে। KO2 কি পটাশিয়াম সুপার অক্সাইড, আর সুপার অক্সাইডের ক্ষেত্রে তো জার্মান কত হয় হাফ হয় আর কি। ওকে, আচ্ছা সরি -1/2 হয় কি -1/2। আচ্ছা এরপর দেখো সায়ানাইডের তোমার হচ্ছে এসএন, ঠিক আছে, টিন। সো বলো এটা আনসার দাও দ্রুত দ্রুত। কোন বিজারক হিসেবে কাজ করে কোনটা? বিজারক হিসেবে কাজ করে কোনটা? ষোলোর অ্যান্সার সি, 16 অ্যান্সার সি। আচ্ছা দেখো এগুলো কিভাবে মনে পাবে? টিন, টিন কয়টা জারণ অবস্থা দেখায়? মানে এসএন বা টিন হচ্ছে দুইটা জারণ অবস্থা দেখায়, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে +4। তো ভাইয়া বিজারক হিসেবে কাজ করে কোনটা? ভাইয়া বিজারক মানে ভাইয়া যার বৃদ্ধি পাওয়া পসিবল, ঠিক আছে। বিজারক বিজারক বৃদ্ধি পাওয়া যার পসিবল, বিজারক মানে ভাইয়া যার বৃদ্ধি পাওয়া পসিবল তাকে আমরা কি বলবো? বিজারক, যার বৃদ্ধি পাওয়া পসিবল। তো দেখো ভাইয়া +2 বৃদ্ধি পাওয়া পসিবল, +2 বৃদ্ধি পেয়ে +4 হইতে পারে, বাট +4 কি আর বৃদ্ধি হইতে পারে? +4 কিন্তু আর বৃদ্ধি হয়ে +6 হইতে পারবে? পারবে না। সো যার বৃদ্ধি হওয়া পসিবল তাকে আমরা বলবো কি? বিজারক। তাহলে দেখো +2টা তো বৃদ্ধি হওয়ার সুযোগ আছে, তাহলে এইটা হচ্ছে ভাইয়া বিজারক হিসেবে কাজ করবে। তাহলে এসএন +2 এটা হচ্ছে আমার কি হিসেবে কাজ করবে? তাহলে মনে রাখবা ভাইয়া বিজারক যার বৃদ্ধি পসিবল, বিজারক বৃদ্ধি যার পসিবল। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া +2। তাহলে বিজারক হিসেবে কাজ করে কোনটা? এই যে অনেকেই +4 বলতেছো, কেন +4 বলতেছো? এই জন্য আমি বলছি যে কনসেপ্টটা মনে রাখো, আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো। ব ব বিজারক যার বৃদ্ধি পসিবল, যার বৃদ্ধি পসিবল তাকে আমরা কি বলবো? বিজারক। বিজারক যার বৃদ্ধি পসিবল। সো +2 আর +4 এর মধ্যে বৃদ্ধি পসিবল কোনটা? +2 এর বৃদ্ধি পসিবল। তো এসএন +2 অবস্থায় হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। ওকে, কোন যৌগে কার্বনের জারণ মান 0 বলো তো দেখি? কোন যৌগে? মনির ইসলাম রাজাও বলছে পাত্তাই দেন না ভাই। আচ্ছা আমি, তুমি কি +2 লিখছিলা? ওকে, খেয়াল করি নাই। ওকে রাজু, তোমার নাম পড়ে দিছি। আচ্ছা সো রাজু তুমি এটা বলে ফেলো তাহলে 17 নাম্বারটা কোন যৌগে কার্বনের জারণ মান 0? CH4, CO, CH2, Cl2, C2H2 বলো কোনটায় 0? হ্যাঁ মুশফিকা সুফা ফাতেমা কমেন্ট করছে বৃদ্ধি পাওয়া সম্ভব। এই তো ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে কার্বনের জারণ মান 0। তো দেখো এখানে ভাইয়া বুঝাই যাচ্ছে যে এখানে কার্বনের জারণ মান 0 হওয়ার চান্সই নাই, ঠিক আছে। CH4 এর ক্ষেত্রে কার্বনের জারণ মান কত? এখানে CH4 কার্বন থেকে যদি x ধরো, হাইড্রোজেন কত +1, ওই পাশে গেলে কি হয়ে যাবে? =0। চারটা যেহেতু আছে তাহলে +1 × 4, ওই পাশে গেলে -4 হয়ে যাবে, মানে 0 হচ্ছে না আর কি। যাই হোক ক্যালকুলেশন করা লাগবে না, 0 হচ্ছে না আর কি, বুঝতেই পারতেছি। আচ্ছা এরপর আসি ভাই সিওতে। সিওতে যদি দেখি, সিওতে তো বুঝাই যাচ্ছে যে কার্বন আর অক্সিজেন। এখানেও কি কার্বনকে তুমি কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে যদি দেখো এখানে কত আসছে কার্বন, অক্সিজেন কত -2, ওই পাশে গেলে কি হয়ে যাচ্ছে +2 হয়ে যাচ্ছে, তাহলে এখানেও 0 হচ্ছে না। এখন আসি ভাই CH2Cl2 তে আসি, এইখানে একটা চান্স আছে। দেখো কার্বন CH2Cl2,
এটা আমরা একটু দেখি। কার্বন এক্স ধরলাম, হাইড্রোজেন কি +1 × 2, ক্লোরিন কি হবে বলতো -1। ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করে, 7টা ইলেকট্রন আছে ক্লোরিনে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে -1 × 2 ইকুয়াল টু কি 0। তাহলে দেখো এখানে কত আসছে -4, এখানে কত আসছে +2, তাহলে এই দুইটা কি কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে x এর মান কত পাচ্ছ বলো তো 0 পাচ্ছ। তাহলে অ্যানসার কোনটা হবে দেখেই বলা যাচ্ছে যে CH2Cl2। ওকে, কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া? কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া? তো এটা তোমাদের আমি আজকে শিখাবো অসামঞ্জস্যকরণ বিক্রিয়াটা। এইখানে আসি, দেখো দেখা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা, এখন মনে ক্লিয়ার দেখা যায়। দেখো অসামঞ্জস্য, ঠিক আছে, অসামঞ্জস্য বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, একটু ব্রাইটনেসটা কমাই দিই তাহলে দেখতে পারবা। এখানে আছে, হ্যাঁ। দেখো অসামঞ্জস্যকরণ বিক্রিয়া তোমাদেরকে জানতে হবে, এই জন্য এটা রাখছি স্লাইডে। দেখো অসামঞ্জস্যকরণ বিক্রিয়া, আচ্ছা দেখো অসামঞ্জস্যকরণ বিক্রিয়া সামঞ্জস্যকরণ বিক্রিয়া মনে রাখার ট্রিক্সটা দেখাই দিই। দেখো অসামঞ্জস্যকরণ বিক্রিয়ার কাহিনী যেটা হবে সেটা হচ্ছে, দেখো অসামঞ্জস্যকরণ বিক্রিয়া মনে রাখবে একটা ভেঙে, দেখো ক্লোরিন এই পাশে কয়টা ছিল একটা, ক্লোরিন এই পাশে কয়টা ছিল ভাইয়া একটা ছিল, আর কি এই পাশে যে ভাই কয়টা ক্লোরিন হয়ে গেছে বলতো 2টা ক্লোরিন হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি বলবো বলতো অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। একটা থেকে যদি ভাই 2টা হয় তাহলে সেটাকে আমরা কি বলবো অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। সো দেখো কোনটা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া তোমাকে আস্ক করা হয়েছে, তো তুমি ফাইন্ড আউট করবে ভাই কোথায় একটা ভেঙে 2টা হয়ে গেছে আর কি। আচ্ছা সমস্যা নেই, এখন দেখো এখন ক্লিয়ার দেখা যাবে কোনটা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া, এটা তোমাকে আস্ক করা হয়েছে। তো তুমি ফাইন্ড আউট করবে ভাই কোথায় একটা ভেঙে 2টা হয়েছে, সেটাই হবে কি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। তো দেখো এখানে ক্লোরিন এই পাশে কয়টা ছিল একটা ছিল, এই পাশে কয়টা হয়ে গেছে বলতো 2টা হয়ে গেছে। তাহলে একটা ভেঙে যদি একটা থেকে যদি 2টা হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো অসামঞ্জস্যকরণ বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া, ঠিক আছে, অসামঞ্জস্যকরণ বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া বলবো আর কি। ওকে, আচ্ছা আর যদি ভাই 2টা মিলে একটা হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো সামঞ্জস্যকরণ বিক্রিয়া। 2টা মিলে একটা হলে সেটাকে আমরা কি বলবো সামঞ্জস্যকরণ বিক্রিয়া। ওকে, হ্যাঁ, যেমন H2S, এ পাশে মনে করো H2S আছে প্লাস SO2 আছে, ওই পাশে যে কিসে পরিণত হয়ে গেছে সালফারে পরিণত হয়ে গেছে, মানে এখানে একটা সালফার ছিল এইখানে একটা সালফার ছিল, 2টা মিলে একটাই পরিণত হয়ে গেছে, সেটাকে আমরা কি বলবো সামঞ্জস্যকরণ বিক্রিয়া। আর একটা ভেঙে যদি বা 2টা আলাদা আলাদায় পরিণত হয় সেটাকে আমরা কি বলবো অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি নাম্বারটা। ওকে, আচ্ছা নেক্সট আসি 19 নাম্বার, কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে বলো, কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে বলো, কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে, কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে বলো তো, কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে, কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। তবে মনে রাখবা FeO জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে, পাশাপাশি Fe2+ জারক ও বিজারক উভয় রূপে কাজ করে, তারপরে SO2 এটাও জারক ও বিজারক উভয় রূপে কাজ করে, H2O2 এটাও মনে রাখবা কি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে আর কি, ঠিক আছে। FeO Fe2+ SO2 H2O2 এরা সবাই কি করে বলতো জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। ওকে, আচ্ছা সো কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে ভাইয়া Fe2+, ঠিক আছে, কোনটা হবে आंसर বি নাম্বারটা। 19 এর आंसर হবে ভাই এ না, 19 এর आंसर হবে বি নাম্বার, Fe3 না FeO, FeO তে আয়নের যোজনী কত +2, তাহলে Fe2+ টা হচ্ছে আমাদের জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে। এরপরে বলো জারণ বিজারণ বিক্রিয়ায় বিজারক পদার্থ কি হয়। সো তোমাকে আজকে আমি জারক বিজারকটা খুব ভালো মতো বুঝাই দিব আর কি। দেখো জারক আর একটা কি বলতো বিজারক, এই টার্মটা অনেকেই প্যাচ লাগায় ফেলো, এই জন্য খুব সহজে তোমাদেরকে আজকে বুঝাই দিব জারক কাকে বলে আর বিজারক কাকে বলে আর কি, ঠিক আছে। জারক আর কি বলতো বিজারক, হ্যাঁ Fe2+, আচ্ছা আচ্ছা সো দেখো জারক, জারক ঠিক আছে। আচ্ছা সো মনে রাখবে এই যে জারক যে নামটা হইছে আর কি সেটা হচ্ছে অন্যকে কি করছে সেই নাম অনুযায়ী, ঠিক আছে,
অন্যকে যদি সে জারণ ঘটায় তাহলে সে জারক, অন্যকে যদি সে বিজারিত করে তাহলে সে কি বলতো বিজারক, তাই না? সো জারক যেহেতু নাম উঠছে, সে অন্যকে কি করবে বলতো, জারকের সাথে অন্যকে, তুমি মনে করো তুমি যদি অন্যের ক্ষতি করো তাহলে ঝাপসা কেন, কই ঝাপসা কেন, সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ না? ঝাপসা কেন হবে? তোমার হয়তো নেটের সমস্যা, ঝাপসা তো হওয়ার কথা না, ক্লিয়ারই তো আছে। দেখো ঝাপসা হওয়ার কথা না, ক্লিয়ারই আছে। আচ্ছা দেখো জারক, সো যেটা বলতেছিলাম, তুমি যদি ভাইয়া সবাই একটু কমেন্ট করে জানাও তো যে ক্লিয়ার আছে নাকি, আমার এখানে তো আমি দেখতেছি ক্লিয়ারই দেখা যাচ্ছে। তো যেটা বললাম, তুমি যদি ভাইয়া অন্যের ক্ষতি করো তাহলে তুমি ক্ষতিকারক, তুমি যদি অন্যের ভালো করো তাহলে কি তুমি তার বন্ধু বা তুমি তার কি উপকারী, তাই না? সো তুমি অন্যের কি করছো সেটা দিয়ে তোমার নামটা হবে। সো জারক কি অন্যকে কি করে বলতো, অন্যকে কি করবে বলতো, জারক অন্যকে কি করবে, জারিত করবে, ঠিক আছে? অন্যকে জারিত করবে, জারক কি করবে ভাইয়া, অন্যকে জারিত করবে, ঠিক আছে? জারকের কাজটা কি হবে, অন্যকে জারিত করবে। আর তাহলে নিজে কি হবে বলতো, অন্যকে জারিত করে নিজে কি হবে, বিজারিত হবে, ঠিক আছে? অন্যকে জারিত করবে, তাহলে নিজে কি হবে বলতো, বিজারিত হবে। জারক অন্যকে জারিত করবে, হ্যাঁ ক্লিয়ার আছে সবাই বলছে। জারক অন্যকে জারিত করবে আর নিজে কি হবে বলতো, বিজারিত হবে, নিজে কি হবে, বিজারিত হবে। ওকে, তাহলে বিজারক কি হবে, অন্যকে বিজারিত করবে, অন্যকে কি করবে, বিজারিত, অন্যকে করবে বিজারিত, তাহলে নিজে কি হবে, নিজে হবে জারিত, নিজে কি হবে বলতো, জারিত, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ অন্যকে সাথে সেটা করে, এই তো মনে রাখতে পারছো। আচ্ছা, অন্যকে জারিত করবে, নিজে কি হবে বলতো, বিজারিত হবে। তার মানে ভাইয়া বিজারিত, নিজে বিজারিত হচ্ছে মানে কি, বিজারিত হওয়া মানে কি ইলেকট্রন গ্রহণ করা নাকি ইলেকট্রন ত্যাগ করা। জারণ মানে কি ছাড়ন, জারণ মানে কি ছাড়ন, জারণ মানে যেহেতু ছাড়ন, তাহলে নিজে যেহেতু জারিত হচ্ছে তার মানে এ কি করবে ভাইয়া, ইলেকট্রন ত্যাগ করবে। জারিত হচ্ছে, নিজে জারিত হচ্ছে মানে কি নিজে ছেড়ে দিচ্ছে, জারণ মানে কি ছাড়ন, মানে নিজের জারণ ঘটে আর কি, জারণ ঘটে মানে তো জারিত হয়, তার মানে সে কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে আর কি। তাহলে বিজারক কি করবে, সরি তাহলে তাহলে মানে বিজারক না, বিজারক তো এটা আমরা পড়লাম। তাহলে এবার নিজে কি হয়েছে, বিজারিত হয়েছে, বিজারিত হওয়া মানে কি ইলেকট্রন গ্রহণ করা, বিজারিত মানে কি ইলেকট্রন গ্রহণ করা, জারিত মানে কি জারণ মানে কি ছাড়ন, আর বিজারণ মানে কি বলতো গ্রহণ, তাই না? সো এ নিজে যেহেতু বিজারণ করছে মানে বিজারিত হয়েছে, তার মানে এ কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন ত্যাগ মানে কি বলতো, জারণ সংখ্যা কি হওয়া বলতো, বা অক্সিডেশন নাম্বার কি হওয়া বলতো, বাড়া, জারণ সংখ্যা কি হওয়া বলতো, বৃদ্ধি পাওয়া। আর এ ইলেকট্রন গ্রহণ করছে তার মানে জারণ সংখ্যা কি হবে বলতো, জারণ সংখ্যা কমবে, জারণ সংখ্যা বাড়বে, আর এর জারণ সংখ্যা কি হবে বলতো, কমবে আর কি। সো এই চারটাটার মাথায় রাখবা। সবাইকে এটা পারবা, একটু কমেন্ট করে জানাতো যে ক্লিয়ার হয়েছে নাকি, আমি আরেকবার ইয়া করে দিচ্ছি। সো সবাই আগে বলো যেটা ক্লিয়ার হয়েছে নাকি। ফার্স্ট অফ অল বিজারক অন্যকে কি করবে, বিজারিত করবে, নিজে জারিত হচ্ছে। সো নিজে জারিত হওয়া মানে কি জারণ ঘটাচ্ছে, নিজের কি হচ্ছে, জারণ হচ্ছে। জারণ মানে কি ছাড়ন, তার মানে কি করতেছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে ইলেকট্রন ত্যাগ করতেছে। তো জারণ যখন হবে, ইলেকট্রন ত্যাগ যখন করবে তখন জারণ মান কি হবে বলতো, বাড়বে, তখন জারণ মান বাড়বে। একটা মাথায় রাখো, বাকিটা সবের উল্টা হবে আর কি। ওকে, আচ্ছা একটা করো বাকিটা উল্টা হবে আর কি, তুমি জারকটা বা বিজারক যে কোনো একটা মুখস্থ করো, দেখবা বাকিটা এর উল্টাটা হবে। আশা করি ক্লিয়ার, তারপর আমি তোমাদেরকে শিখাই দিব। সো দেখো জারণ বিজন বিক্রিয়ায় বিজারক পদার্থের কথা আজ করা হয়েছে। তো বিজারক মানে কি, অন্যের কি করছে, সে অন্যকে বিজারিত করছে। বিজারক মানে কি করছে, অন্যকে বিজারিত করছে, অন্যকে বিজারিত করছে, যেহেতু নামে বিজারক আছে। তাহলে নিজে কি হইছে, নিজে জারিত হইছে, নিজে কি হইছে, জারিত হইছে। এই দুইটা টার্ম জাস্ট লিখে রাখবা, তাহলেই হবে আর কি। ওকে, আচ্ছা তাহলে দেখো নিজে কি হয়, বিজারক পদার্থ জারিত হয়, হ্যাঁ ঠিক আছে, বিজারক পদার্থ জারিত হয়, ইলেকট্রন ত্যাগ করে। নিজে জারিত হয় মানে কি, জারণ মানে কি ইলেকট্রন ত্যাগ করা, তাহলে এইটাও ঠিক আছে। ইলেকট্রন গ্রহণ করে না, ইলেকট্রন গ্রহণ কেন করবে, ইলেকট্রন ত্যাগ করে, ও কি করে, ইলেকট্রন ত্যাগ করে। তাহলে কি হবে অ্যান্সার, 1 ও 2। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ভাইয়া 1 ও 2। ক্লিয়ার? ওকে, নিচের কোনটির বিজারণ ক্ষমতা সর্বাধিক বলো, বলো এবার সবাই। 21 নম্বর কোশ্চেন অ্যান্সার, নিজের কোনটির বিজারণ ক্ষমতা সর্বাধিক। সো বিজারণ ক্ষমতা সর্বাধিক কার বলো, বিজারণ ক্ষমতা সর্বাধিক কার, নিজের কোনটার বিজারণ ক্ষমতা সর্বাধিক বলো।
নিচের কোনটার বিজারণ ক্ষমতা সর্বাধিক? ওকে, এবার সবাই 21 অ্যান্সার তো, 20 তো শেষ ভাই, 21 অ্যান্সার চাই। সবাই 21 অ্যান্সারটা দাও তো। অ্যাপ্রুভাল হবে। সবাই একটু এটা অ্যান্সার দিয়ে দাও দ্রুত। 21 ঘ HF, ওকে, বাকিটাও অ্যান্সার দাও। দ্রুত দ্রুত। আচ্ছা, সি অ্যান্সার দিছো, ডি অ্যান্সার দিছো, ওকে, আর কেউ অ্যান্সার দিবা? 21 সি, মৌমিতা মৌ কমেন্ট করছে সি, মুশফিকা সুবা ফাতেমা বলছে ডি। আচ্ছা, সো সি নাকি ডি আমরা এখন আসো তাহলে সেটা সলভ করি, সি নাকি ডি। সো তোমাদের একটা ট্রিক্স দিছিলাম, তোমাদের মনে আছে নাকি জানি না, পর্যায়বৃত্ত ধর্মতে একটা ট্রিক্স দিছিলাম, সেটা কি ট্রিক্সটা ছিল? ট্রিক্সটা ছিল হচ্ছে ভাই আধা বিক্ষেপ। কি ছিল ভাই? আধা বিক্ষেপ। বাম থেকে ডানে গেলে ভাই আমাদের আকার হ্রাস পায়, ওপর থেকে নিচে গেলে আমাদের আকার কি হয় বলতো? বৃদ্ধি পায়। তো সবাই আমার সাথে সাথে কমেন্ট করবা আধা বিক্ষেপ। আধা বিক্ষেপ, আধা বিক্ষেপ, সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো আধা বিক্ষেপ। তবে আধা বিক্ষেপে কি হলো? আতে আকার, ধাতে ধাতব ধর্ম, বিতে বিজারণ ক্ষমতা, ক্ষীয়তে ক্ষারকীয় ধর্ম। আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, ক্ষারকীয় ধর্ম। আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, ক্ষারকীয় ধর্ম। তো এগুলা কি? সো বাম থেকে ডানে গেলে আমরা সবাই জানি যে আকার হ্রাস পায়, এবং ওপর থেকে নিচে গেলে আমরা জানি আকার বৃদ্ধি পায়। সো আকারের সাথে সাথে এই ধর্মগুলাও কি বলতো? সমানুপাতিক। বাম থেকে ডানে গেলে যদি আকার হ্রাস পাচ্ছে তাহলে আধা বিক্ষেপও হ্রাস পাবে, মানে আকার হ্রাস পাবে, ধাতব ধর্ম হ্রাস পাবে, বিজারণ ক্ষমতা হ্রাস পাবে, ক্ষারকীয় ধর্ম হ্রাস পাবে। বাকি যে সকল ধর্ম আছে, ইলেকট্রনাশক্তি, তৈজনিয়ন্ত্রকতা, সবই হবে কি এর ব্যস্তানুপাতিক। ঠিক আছে? সো আমরা যদি এই জিনিসটা মাথায় রাখতে পারি তাহলে দেখো এখানে বলা হয়েছে কি কোনটার বিজারণ ক্ষমতা সর্বাধিক। সো দেখো এখানে সব হাইড্রোজেন, সবগুলোতে কমন। চেঞ্জ কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো এটা কি একেবারে সিরিয়াল ওয়াইজ দিতে আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন গ্রুপ 17 নাম্বারটা সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে আর কি। সো আমরা জানি কি ওপর থেকে নিচে গেলে ভাইয়া আধা বিক্ষেপ কি হয়? এটা কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন নাকি উপর থেকে নিচের সম্পর্ক। সো উপর থেকে নিচে গেলে আমাদের আধা বিক্ষেপ মানে আকার বাড়তেছে, তার মানে ধাতব ধর্ম বাড়তেছে, বিজারণ ক্ষমতা, এই যে বিজারণ ক্ষমতাও কি হবে বলতো? বাড়তেছে। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে ভাইয়া বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি কার? আয়োডিনের সবচেয়ে বেশি। কার বেশি? আয়োডিনের সবচেয়ে বেশি। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া এইচ আই। ঠিক আছে? বিজারণ ক্ষমতা কার বেশি? এইচ আই এর বিজারণ ক্ষমতা কি হবে? সব থেকে বেশি হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা। ওকে, 21 এর অ্যান্সার কোনটা হবে? ডি। 21 এর অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা। বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি কার? হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন আয়োডাইড। ওকে, সবাই আশা করি ক্লিয়ার। এইচ আই হবে বিজারণ ক্ষমতা সর্বাধিকার, এইচ আই। এটা ভুল যাতে নেক্সট টাইম না হয়। কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে? এই যে একটু আগে এক্সাম্পল গুলো যেগুলো শিখালাম সেগুলো অ্যান্সার দাও। এইচএফ এর বিজারণ ক্ষমতা সর্বাধিক, এইচ এর বিজারণ ক্ষমতা কম। না, উল্টা বলছো তুমি। ঠিক আছে? কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে ভাইয়া? মাত্রই বললাম FeO H2O2, তারপরে কি ছিল Fe2+, তারপরে কি SO2। এরা হচ্ছে সবাই কি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। তাহলে এই যে H2O2 আসছে, তাহলে এটা হচ্ছে জারক বিজারক উভয় রূপে কাজ করে। Fe2O3 এর অম্লত্ব কত? Fe2O3 এর অম্লত্ব কত বলো? Fe2O3 এর অম্লত্ব কত? Fe2O3, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, Fe2O3 এর অম্লত্ব ভাইয়া দেখেই বোঝা যাচ্ছে। দেখো এখানে কত আছে? 2 আছে, আর এখানে কত আছে? 3 আছে। আমি মনে রাখতাম 2 গুণ 3 মানে কত? 6। Fe2O3 এর অম্লত্ব কত? 3 দুগুণা 6, তাহলে কত হবে? 6 হবে আর কি। তাহলে 23 এর आंसर কোনটা হবে? সি। 23 এর आंसर কোনটা হবে ভাইয়া? 23 এর आंसर হবে সি নাম্বারটা। 23 এর आंसर সি। 22 এর ডি সবাই কমেন্ট করতেছো। হ্যাঁ, 22 এর ডি হবে। ঠিক আছে, 23 এর आंसर কোনটা হবে? সি হবে। 24, এই বিক্রিয়ায় কোনটা জারিত হয়েছে বলো? কোনটা জারিত হয়েছে?
সো জারিত হয়েছে কোনটা, জাল, দেখো জারিত হয়েছে তার মানে কি নিজে জারিত হয়েছে, জারিত হয়েছে তার মানে কি নিজে জারিত হয়েছে, অন্যকে কি করছে বলতো বিজারিত করছে, তার মানে তোমাকে আস করা হয়েছে কি নিজে জারিত হয়েছে অন্যকে কি করছে তাহলে বিজারিত করছে, আর অন্যের অনুযায়ী তো নাম হয়, তার মানে সেটা কি বলতো বিজারক। তোমাকে আস করা হয়েছে যে নিচের কোনটা বিজারক। সো বিজারক কোনটা বলতো, এখানে বিজারক কোনটা, সো তুমি দেখবা যে যার জারণ মান বৃদ্ধি পাইছে সেই তো কি হবে বলতো বিজারক, বৃদ্ধি বিজারক, ঠিক আছে। তো দেখো SnCl2, SnCl2 থেকে কি হয়েছে SnCl4 হয়েছে। তো দেখো এখানে Sn এর জারণ মান কত ছিল বলতো, Sn এর জারণ মান ছিল হচ্ছে +2, SnCl4 এর কি হয়ে গেছে বলতো +4 হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু আর কি হয়েছে বলতো বাড়ছে, তাহলে Sn2+, তাহলে অ্যানসার কোনটা হবে Sn2+, 24 অ্যানসার কোনটা হবে Sn2+। বুঝতে পারছো, তোমাকে বিজারক কাজ করা হয়েছে মেইনলি। তো বিজারক কিভাবে বের করে, যার কি হয়েছে বৃদ্ধি পাইছে, যার জারণ মান বৃদ্ধি পাইছে সেই কি বিজারক। তো Sn2+ থেকে Sn কি হয়ে গেছে 4+, এপাশে যে SnCl2 মানে 2+ ছিল SnCl4 হয়ে গেছে, তার মানে 4+ হয়েছে, তার মানে এখানে কি হয়েছে বৃদ্ধি যেহেতু পাইছে তাহলে অ্যানসার হবে Sn2+। বিক্রিয়াটিতে কোনটি জারণ ঘটে বলো, এখানে কোনটা জারণ ঘটছে, কোনটা জারণ ঘটছে বলো, কোনটা জারণ ঘটছে, বিক্রিয়াটিতে কোনটি জারণ ঘটছে। 25 Sn4+ থেকে Sn2+ হয়েছে, কোনটি জারণ ঘটে, আগেরটা কি বলছিল বলতো কোনটি জারিত হয়েছে, আর এখানে বলছে কোনটি জারণ ঘটে, তার মানে কি নিজে জারিত হয় অপরকে কি করে বলতো বিজারিত করছে, অপরকে কি করছে বিজারিত, তার মানে সে কি তোমাকে আস করা হয়েছে কি কোনটা বিজারক, তাই না, কোনটা বিজারক এটা আস করা হয়েছে, তার মানে যার বৃদ্ধি পাইছে সেই কি বিজারক। দেখো Sn4 থেকে Sn2 হয়েছে, এখানে কিন্তু উল্টা কমে গেছে, তো তোমাকে দেখতে হবে কোনটা বৃদ্ধি পাইছে, দেখো Fe2+ থেকে Fe কি হয়ে গেছে বলতো 3+, তাহলে Fe কিন্তু বাড়ছে, 2 থেকে 3 হয়েছে, তার মানে কার বৃদ্ধি পাইছে Fe2+ বৃদ্ধি পাইছে, তাই না ডান পাশে যে, তাহলে অ্যানসার কোনটা হবে 25 এর অ্যানসার হবে Fe2+, অ্যানসার কোনটা হবে Fe2+। Fe2+ কোনটা হবে, বুঝছো 25 অ্যান্সার এ হবে না ভাইয়া বি হবে, কোনটা হবে বি হবে Fe2+, এ না, তোমরা হচ্ছে আগেরটার সাথে মিলাই ফেলছো, আগেরটা তো ভাই Sn2 থেকে Sn4 হয়েছিল, এখন তো Sn4 থেকে Sn2 হয়েছে, ওই ক্যালকুলেশন গুলো তো হবে না, আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। Fe দেখো বাড়ছে, Fe2 থেকে Fe3 হয়েছে, তার মানে যার বাড়ছে সেই তো হবে, তাহলে Fe2+ হবে, সহজ হিসাব। ওকে, মিথাইল অরেঞ্জ নির্দেশকের পিএইচ পরিসর কত বলো, মিথাইল অরেঞ্জের পিএইচ পরিসর। তো দেখো অরেঞ্জ, তো বলো তো ভাই অরেঞ্জ লিখতে কয়টা লেটার আছে এখানে বলো, আগে কমেন্ট করো দেখি, অরেঞ্জে কয়টা লেটার আছে, 3টা নাকি 4টা, অরেঞ্জে কয়টা লেটার আছে বলো, অরেঞ্জ, অরেঞ্জ বাংলায় যে লিখছি এখানে কয়টা লেটার আছে, অরেঞ্জে কয়টা লেটার আছে বলো, অরেঞ্জে কয়টা লেটার আছে বলো, অরেঞ্জে কয়টা লেটার আছে, 3টা নাকি 4টা। তো দেখো অরেঞ্জে কয়টা লেটার আছে বলো তো দেখি, তো দেখো এই অরেঞ্জে ভাইয়া এই যে অ র 1 2 দন্ত নয় জ, সো কেউ এটাকে একটা লেটার হিসেবে চিন্তা করে, কেউ এটাকে দুইটা লেটার হিসেবে চিন্তা করে, তো তুমি যদি একটা লেটার হিসেবে চিন্তা করো তাহলে কত আসে 3 আসে, আর তুমি যদি দন্ত নয় জকে দুইটা লেটার হিসেবে চিন্তা করো তাহলে কয়টা আসে অ র দুইটা দন্ত নয় জ দুইটা, তাহলে কয়টা হলো 4টা হলো, তাহলে কত হলো বলো তো, কেউ বলে 3 কেউ বলে 4, কেউ বলে 3 কেউ বলে 4, অরেঞ্জে কেউ বলে 3টা লেটার আছে কেউ বলে 4টা লেটার আছে, তাহলে অরেঞ্জ কত হবে 3 থেকে 4, অরেঞ্জ কত হবে মিথাইল অরেঞ্জ কত হবে ভাইয়া 3 থেকে 4, অরেঞ্জ কেউ বলে 3 কেউ বলে 4, তাহলে কি হবে 3 থেকে 4, মিথাইল অরেঞ্জ কি হবে 3 থেকে 4। ওকে, আচ্ছা দুর্বল অ্যাসিড সবল ক্ষারের প্রশমন বিন্দুর পিএইচ কত হবে আর কি। সো দেখো তোমাকে কি কি আসতে পারে, অ্যাসিড আর বেস, এতে অ্যাসিড বিতে বেস, সো কি হইতে পারে দেখো তো, অ্যাসিডও স্ট্রং হইতে পারে বেসও স্ট্রং হইতে পারে, অ্যাসিড উইক হইতে পারে বেসও উইক হইতে পারে, এই কি কি টার্ম হইতে পারে, অ্যাসিড স্ট্রং বেস উইক
অ্যাসিড উইক বেজ স্ট্রং, এই চারটা কন্ডিশনের বাইরে আর কি কিছু হইতে পারে? হয় দুইটাই স্ট্রং, না হইলে দুইটাই উইক, না হলে একটা স্ট্রং একটা উইক, না হলে একটা উইক আর একটা স্ট্রং, এই চারটা কন্ডিশনে হইতে পারে। তবে যখন অ্যাসিডও স্ট্রং বেজও স্ট্রং তখন আমাদের বিন্দুটা কত আসবে জানো? তখন বিন্দুটা আসবে বা নিউট্রাল মানে 7 আসবে, তখন বিন্দুটা কত আসবে? 7 আসবে। এখন ভাইয়া অ্যাসিডও উইক বেজও উইক, এই ক্ষেত্রে আমার কোনো কাজ করবে না কোনো নির্দেশক। অ্যাসিড স্ট্রং বেজ উইক, এখানে ভাই স্ট্রংটাকে অ্যাসিডটা স্ট্রং, তাই না? এই যে স্ট্রংটাকে তোমাকে দেখতে হবে, স্ট্রংটাকে অ্যাসিডটা স্ট্রং, তাহলে তোমাকে কি করতে হবে? 7 কম আসতে হবে, কারণ 7 কম অ্যাসিড নাকি 7 বেশি অ্যাসিড? 7 কম অ্যাসিড না, তাহলে পিএইচ রেঞ্জটা কত হবে? 7 কম হবে আর কি। এবং 7 কমে মানটা কত হবে বলো তো? 5.27। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো 5.27, 7 কম 5.27। আর এটা দেখো অ্যাসিড উইক স্ট্রংটাকে এখানে বেজ স্ট্রং, তার মানে 7 থেকে বেশি হবে, 7 থেকে বেশি হবে কত হবে? 8.8। কত হবে? 8.8। তাহলে একটা হবে 5.27 আর একটা কি হবে? 8.8। তোমার যদি নাও মনে থাকে দেখো ভাই, এই যে 2 আর 7 এর মধ্যে ডিফারেন্স করলে কত আসে? 5 আসে। 5.27 আর এটা কত? 8.8। সো এটা আমরা বুঝলাম। তো তোমার এখানে কোশ্চেনে কি বলা হয়েছে? দুর্বল অ্যাসিড সবল ক্ষার, এখানে এবার সবল কোনটা? ক্ষার সবল, তার মানে 7 থেকে বেশি হবে। তো 7 থেকে বেশি কোনটা আছে অপশনে? এই যে 7 থেকে বেশি, যে গ্রেটার দ্যান চিহ্ন আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা। নাইমুল ইসলাম রাজু, এখন আশা করি আর ভুল হবে না। তুমি দেখছো এখানে কোনটা সবল? ক্ষার সবল। তাহলে কি 7 থেকে বেশি হবে নাকি 7 থেকে কম হবে? 7 থেকে বেশি হবে। এখন তুমি তোমরা অনেক সময় প্যাচ লাগাই ফেলো জানো কিসে? সাইনে, যে গ্রেটার দ্যান কোনটা লেস দ্যান কোনটা এটা প্যাচ লাগাই ফেলো। সো তুমি যেদিকে হা করা দেখবা সেদিকে একটা এক্স বসাই নিবা। কি বসাই নিবা? একটা এক্স বসাই নিবা, এই যে পাশে ফাঁকা আছে এক্স। সো দেখো এক্সটা এখানে কি বুঝায়? এক্সটা কি 7 থেকে কি বুঝাচ্ছে? ছোট বুঝাচ্ছে। আর এখানে কি বুঝাচ্ছে? এক্সটা 7 থেকে কি বুঝাচ্ছে? এক্সটা 7 থেকে বড় বুঝাচ্ছে না? তাহলে তোমার বুঝতে সুবিধা হবে আর কি। সো তোমাকে কি করতে হবে? এটা সবল ক্ষার, তার মানে 7 থেকে বেশি। তো 7 থেকে বেশি অপশনে কোনটা? এইটা না, এই যে 7 থেকে বড়, তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা হবে। আশা করি আর ভুল হবে না রাজু। এবার দেখো এই যে, তাহলে বলো এবার সবল অ্যাসিড সবল ক্ষার, এটা যদি বুঝে থাকো তাহলে এটা তোমরা নিজের অ্যান্সার দাও। সবল অ্যাসিড সবল ক্ষারের ক্ষেত্রে কি হবে? সবল অ্যাসিড সবল ক্ষার দুইটাই সবল, দুইটাই স্ট্রং। এই যে মাত্রই বলছিলাম যে সবল সবল দুইটাই সবল, স্ট্রং অ্যাসিডও স্ট্রং বেজও স্ট্রং, তাহলে কত হবে? নিউট্রাল বিন্দু কত? 7 না? তাহলে অ্যান্সার কত হবে? 7 হবে। সবল অ্যাসিড সবল ক্ষারের ক্ষেত্রে কি হবে? চিহ্ন উল্টা ফেলছে ওই জন্যই বললাম এক্স ধরে নিবা, তাহলে চিহ্ন উল্টাবা না। তাহলে অ্যান্সার কোনটা হবে? সবল অ্যাসিড সবল ক্ষারের ক্ষেত্রে কত হবে? 7 হবে আর কি। ওকে, আচ্ছা আচ্ছা বল। এরপরে দেখো এখানে বলা হয়েছে একটা অ্যাসিড দেওয়া আছে, জলীয় দ্রবণে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যকার প্রশমন বিক্রিয়ার প্রশমন বিন্দুটা দ্রবণের পিএইচ কোনটা হবে? ঠিক আছে, খুবই সহজ। বলো 29 নম্বর কোশ্চেনটা খুবই সহজ। দেখো জৈব অ্যাসিড হচ্ছে ভাইয়া দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিড কারা ভাইয়া? দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিড মানে কি অ্যাসিড বলো তো? দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিড মানে কি? দুর্বল অ্যাসিড। আর সোডিয়াম হাইড্রোক্সাইড তো জানোই যে সব কি বলো তো? সবল ক্ষার। তাহলে ভাইয়া এখানে স্ট্রংটাকে, এখানে ভাইয়া স্ট্রংটা হচ্ছে কি? বেসটা স্ট্রং, তার মানে যদি বেস স্ট্রং হয় তাহলে পিএইচ রেঞ্জটা কি হবে? 7 এর বেশি হবে না? 7 এর বেশি হবে না? তাহলে 7 এর বেশি কত পড়াইছি তোমারে? যদি বেসটা স্ট্রং হয় তাহলে 7 এর বেশি মানে কত? 8.8। তোমাদের কমেন্ট করতে বলছিলাম, তাহলে অ্যান্সার কোনটা হবে? 8.8। অ্যান্সার কোনটা হবে ভাইয়া? 8.8। তাহলে 29 অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা 8.8। ওকে, সবল অ্যাসিড ও দুর্বল ক্ষারের মধ্যকার প্রশমন বিন্দুর পিএইচ কোনটা? সবল অ্যাসিড দুর্বল ক্ষার, তাহলে এটা কত হবে? 5 পয়েন্ট। এখানে সবল কোনটা? অ্যাসিডটা সবল, তাহলে কোনটা হবে? 7 এর, এটা কি কোশ্চেন আসছে? 7 এর কম, তার মানে কোনটা হবে? 7 এর কম কোনটা? এ নাম্বার অ্যান্সার। আচ্ছা ওটা বাদ দেই তাইলে 31 আসি। এবার 31, এবার সবাই 31 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো দেখি। আচ্ছা 8.8 ফারজান নাসিম কমেন্ট করছে, মুসফিয়া সুবা ফাতেমা কমেন্ট করছে 8.8। আচ্ছা থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। 6 থেকে 11 এটা কি কমেন্ট করছো? আচ্ছা মিথাইলের বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা। সো দেখো মিথাইল অরেঞ্জ তো পড়ছিলাম যে অর দন্তনয় ওখানে 3 থেকে 4 হবে। এবার আসি বা মিথাইল রেড। মিথাইল লিখতে হবে কয়টা লেটার? 1 2 3 4। মিথাইল লিখতে হবে 4টা লেটার। রেড লিখতে হবে কয়টা লেটার? 2টা।
এই 4 আর 2 মিলে কত হয় বলো তো 6 হয় না? তাহলে মিথাইল লেড হবে ভাইয়া 4 থেকে 6, মিথাইল লেড তাহলে ভাইয়া কত হবে 4 থেকে 6, মিথাইল লেড ভাইয়া কত হবে 4 থেকে 6, মিথাইল লিখতে 4টা লেটার, লেড লিখতে 2টা লেটার, তাহলে 4 এর সাথে 2 যোগ করে দিবা 6 পেয়ে যাবা। তাহলে মিথাইল লেড ভাইয়া কি হবে 4 থেকে 6, হ্যাঁ 4 থেকে 6 কত হবে 4 থেকে 6 হবে। আর 3.1 থেকে 4.4 কোনটা? এটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। ওকে, আচ্ছা ফেনল রেড বলো, ফেনল রেড এর কোন পরিসরে বর্ণ পরিবর্তন হয়? ফেনল রেড, ফেনল রেড বলো, ফেনল রেড। সো এইটার উপর তোমাদের একটা ভিডিও দিয়ে দিব আর কি, ঠিক আছে? তোমরা ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবা যে খুবই সহজে আমরা এই যে ছকটা আছে, নির্দেশকের যে ছকটা আছে, ছকটা কোনটা কোন কালার দেয়, কোনটা কোন রেঞ্জ দেয়, অতটা যখন বিস্তারিত পড়াইছিলাম তখন কিন্তু দিয়ে দিচ্ছি আর কি, আমি একটা প্লেলিস্টও দিয়ে দিচ্ছি ইউটিউবে। সো ওইটা দেখলেও কিন্তু তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে, সবাই এটার অ্যান্সার দাও। ফেনল রেড, হ্যাঁ ফেনল রেড কত হবে ভাইয়া? ফেনল রেড 6.8 থেকে 8.4, ফেনল রেডটা মুখস্থ করবা কত 6.8 থেকে 8.4, ঠিক আছে 6.8 থেকে 8.4। ওকে, আচ্ছা আর তোমরা যারা মনে করো আমাদের ইউটিউব চ্যানেলটা খুঁজে পাচ্ছ না, তোমরা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই পেয়ে যাবে আর কি আমাদের সকল ক্লাসগুলো। এই যে অ্যাডমিশন ওয়ারিয়র্স দেখা যাচ্ছে নাকি দেখো, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে তোমরা দেখতে পারবা। এইখানে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এখানে কিন্তু আমাদের নিয়মিত ক্লাস এবং ভিডিও আপলোড দেওয়া হয়। সো এই ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে ইজিলি দেখতে পারবা আর কি। ওকে, সো এখানে ভিডিও আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ, এই ছকটা মনে রাখার ট্রিক্স বা সবকিছু দিয়ে দিব। তো আশা করি ওখান থেকে ক্লিয়ারলি পেয়ে যাবে আর কি। সো ফেনল রেট কত হবে 6.8 থেকে 8.4, ওখানে দিয়ে দিব। আচ্ছা এরপর দেখো খুবই কঠিন একটা ম্যাথ, বাট আমরা খুব সহজে মাথায় রাখবো আর কি। সো এইটার অ্যান্সার দিয়ে দাও তো, গ্লুকোজেরটা। আচ্ছা দেখো কি বলা হয়েছে, একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ দেওয়া আছে 190 মিলিগ্রাম পার ডিএল মিলিমোল পার লিটার এককে কত হবে আর কি, ঠিক আছে? আচ্ছা তো দেখো মিলিগ্রাম পার ডিএল থেকে একটা হচ্ছে মিলিমোল পার, আচ্ছা তোমরা অ্যান্সার দিতে থাকো, আমি যতক্ষণ ম্যাথটা মানে একটা শর্টকাট দিয়ে দিই। মিলিমোল পার লিটার, আর একটা আসতে পারে কি মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডিএল, এই দুইটা আসতে পারে। তো ভাইয়া মনে রাখবা যখন তুমি মিলিগ্রাম ডিএল থেকে মিলিমোলে নিচ্ছ নাকি মিলিমোল থেকে মিলিগ্রামে নিচ্ছ, এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। তো ভাইয়া যখন তুমি মিলিগ্রামে নিচ্ছ, যখন মিলিগ্রামে নিচ্ছ তখন মনে রাখবা ভাইয়া গুণ হবে 18, একটা টার্ম 18 দিয়ে গুণ, আরেকবার কি হয় 18 দিয়ে ভাগ, ঠিক আছে 18 দিয়ে গুণ 18 দিয়ে ভাগ। এখন আমি কখন 18 দিয়ে গুণ করব, কখন 18 দিয়ে ভাগ করব আর কি, ঠিক আছে? তো ভাইয়া যখন তুমি মিলি মানে তুমি কি গ্রামে নিচ্ছ নাকি মোলে নিচ্ছ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ভাই তুমি যখন গ্রামে নিবা, গ্রামে গ আছে গতে গুণ, গ্রামে গ আছে গতে গুণ, তাহলে ভাই তুমি যখন মিলিগ্রামে নিবা তাহলে কি হবে 18 দ্বারা গুণ হবে। আর যখন তুমি কিসে নিবা মিলি মোলে নিবা তখন কি হবে 18 দ্বারা ভাগ হবে। সো তুমি এখন কিসে নিচ্ছ, দেখো তোমাকে মিলিগ্রামে দেওয়া আছে, তুমি নিচ্ছ কিসে মিলি মোলে নিচ্ছ। সো তুমি যদি গ্রামে নিতে তাহলে তো 18 দিয়ে গুণ করতে, তুমি যদি নিচ্ছ মোলে তাহলে 18 দিয়ে কি হবে ভাগ হবে। তুমি 190 কে জাস্ট 18 দিয়ে কি করে দিবা ভাগ করে দিবা, তাহলে 190 ভাগ 18, তাহলে কি হবে 190 ভাগ কত হবে বলো তো 18, 190 কে 18 দ্বারা ভাগ করো। দেখো 18 একটি 18, আমি ক্যালকুলেটর ছাড়াই করতেছি, এখানে 1 আছে 0 আছে, ঠিক আছে? তাহলে কত আসছে 18 একটি 18, এখানে দশমিক নিতে হবে আর কি। আচ্ছা সরি এখানে তো ডাইরেক্টলি কাটাকাটি করা যাচ্ছে তাই না? দেখো 18 18 10 কে কত 180, ঠিক আছে 18 10 কে কত 180, তাহলে থাকতেছে কত 10 থাকতেছে আর কি, তাহলে 10 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে বি নাম্বারটা। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে বি নাম্বারটা। ওকে, আচ্ছা
এরপর দেখো এই যে রক্তে গ্লুকোজের পরিমাণ দেওয়া আছে 8 মিলিমোল পার লিটার, নিতে হবে কিসে মিলিগ্রামে নিতে হবে। তাহলে গ্রামেতে কি হবে বলতো, গ গ গ্রামে কি হবে গুণ হবে, তাহলে 8 ইন্টু 18, 8 ইন্টু 18, 18 ইন্টু 8 কত হয় বলতো, 8 8 64, 4 হাতে আছে 6, তাহলে 8 একে 8 আর 6 কত 144, তাহলে অ্যান্সার কত হবে 144। তাহলে মিলিগ্রাম পার ডিএল এককে গ্লুকোজের পরিমাণ কত হবে 144। ওকে আচ্ছা 20% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি কত, দেখো 20% সোডিয়াম হাইড্রোক্সাইড, সো S ইকুয়াল টু কি 10x বাই m, ঠিক আছে 20% তাহলে 10 20 ইন্টু 10 করে দিলাম, তাহলে ভাগ m কত, সোডিয়াম হাইড্রোক্সাইড কত ভাইয়া 40, তাই না, সোডিয়াম হাইড্রোক্সাইড কত, সোডিয়াম 23, অক্সিজেন 16, 23 আর 16 39 আর হাইড্রোজেন 41, তাহলে 20 ভাগ 40 মানে কত 2, 2 দিয়ে 10 রে কাটো কত পাও 5 পাও, তাহলে অ্যানসার কত হবে 5 মোলার। অ্যানসার কত মোলার হবে 5 মোলার। তাহলে 35 অ্যানসার কোনটা হবে, 35 অ্যানসার হবে ডি নাম্বার, 35 অ্যানসার কোনটা হবে, 35 অ্যানসার হবে ডি নাম্বার, ডি 35 অ্যানসার কোনটা হবে, ডি নাম্বারটা হবে। আচ্ছা এরপর আসি 36, 5% সোডিয়াম দ্রবণের মোলার ঘনমাত্রা কত হবে, এটাও ভাইয়া সেম 10x বাই m, 10 ইন্টু 5 ভাগ সোডিয়াম হাইড্রোক্সাইড কত 40, 50 বাই 40, তাহলে কত আসছে 50 বাই 40। সো তুমি যদি একটু কাটাকাটি করো 50 দিয়ে 40 এ কাটো দেখো 1, মানে এটা তো 50 এ মানে দেখো আমি তোমাকে বলি 50 ভাগ কত 40, সো এটা কি 40 মানে 50টা কি 40 এর থেকে বেশি না, সো যদি এখানে 40 থাকে তাহলে তুমি 1 পাইতা, যেহেতু এটা 40 এর থেকে একটু বেশি তাহলে কি 1 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, তাহলে দেখো 1 পয়েন্ট সামথিং কিছু একটা আছে কোনটা, অপশন এ তে আছে। যদি বা এখানে 50 না থেকে 40 থাকতো কাছাকাছি তো সংখ্যাটা, তাহলে কত হইতো 1 হইতো, যেহেতু এখানে 40 থেকে একটু উপরে 50 আছে আর কি, তাহলে 1 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, 12 তো হওয়ার চান্সই নাই, 5 হবে না, 0.125 হবে না, যদি 40 এর থেকে কম হইতো তাহলে তো জিরোর ঘরে আসতো, তাই না। সো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। ওকে সো এই ট্রিক্সগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে 50 ভাগ 40 মানে কত ভাইয়া 1.25। আচ্ছা 500 ml ডেসিমোলার দ্রবণে কত গ্রাম H2SO4 দ্রবীভূত থাকে বলো, 500 ml ডেসিমোলার দ্রবণ, বলো 500 ml ডেসিমোলার দ্রবণে আচ্ছা দেখো কত গ্রাম, তার মানে কিসের মান চাইছে ভাই, ডাব্লুর মান চাইছে, দেওয়া আছে কিসের মান ভি এর মান, ডেসিমোলার মানে কি মোলার 0.1 মোলার। ওকে সালফিউরিক অ্যাসিড মানে কত 98 গ্রাম, সালফিউরিক অ্যাসিড আণবিক ভর কত 98, মুখস্থ হয়ে যাওয়ার কথা তো দিনে। আচ্ছা সো এখন আসি আমরা ভাই এস ইকুয়াল টু কি ডাব্লু ইন্টু 1000 বাই এম ইন্টু ভি ফর্মুলা। সো এখানে জানতে চাইছে কি কত গ্রাম, মানে ডাব্লুর মানটা বের করতে হবে, এখানে কিসের মান বের করতে হবে, ডাব্লুর মান, এস তো ঘনমাত্রা, এম তো আণবিক ভর আর ভি তো আয়তন। সো ডাব্লু যদি বের করতে হয় তাহলে ডাব্লু ইকুয়াল টু কি আসতেছে এস এম ভি ভাগ কত 1000, এস এম ভি ভাগ কত 1000, ঠিক আছে। আচ্ছা তো এস এর মান কত দেওয়া আছে 0.1 ডেসিমোলার, এম এর মান কত দেওয়া আছে 98 ইন্টু ভি এর মান কত দেওয়া আছে 500 ভাগ 1000, 1000 দিয়ে 500 কাটি তাহলে মানে 500 দিয়ে 1000 দিয়ে কাটলাম তাহলে কত আসলো 2 আসলো, এটা দিয়ে 98 রে কাটি তাহলে কত আসবে 49 আসবে, 49 ইন্টু 0.1 মানে কত 49 ইন্টু 0.1 মানে কত 4.9, তাহলে অ্যান্সার কত হবে 4.9, অ্যান্সার কোনটা হবে 4.9 গ্রাম। 34 অ্যান্সার এ না ভাইয়া, 34 অ্যান্সার হবে ডি 4.9। ওকে দেখো ক্যালকুলেশন শিখতে হবে, হাতে হাতে ক্যালকুলেশন শিখতে হবে, যদিও তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ, ক্যালকুলেটর বসায় দিবা, বাট তারপরও দেখা যাবে অনেকে যে ক্যালকুলেটর বের করবে 4.9 দাগাই দিবে 49, সো চারটা অপশন পড়বা আর কি, ঠিক আছে, যতই তোমাদের ক্যালকুলেটর থাকুক। সো অ্যান্সার কোনটা হবে 4.9, 49 আসছে, 49 এখানে কি 0.1 আবার গুণ আছে না, এখানে কি 1 গুণ 0.1, 49 ইন্টু 0.1 মানে কি দশমিকটা মাঝখানে বসে যাবে 4.9। ওকে 38 নাম্বার 0 পয়েন্ট, এখানে একটা পয়েন্ট হবে আর কি 0.44 গ্রাম, ঠিক আছে 0.44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে
কার্বন ডাই অক্সাইড থাকে কত মোল, ঠিক আছে, কত মোল কার্বন ডাই অক্সাইড থাকে, ঠিক আছে, কত মোল কার্বন ডাই অক্সাইড থাকে আর কি, কত মোল হবে আর কি, মানে কত মোল থাকে আর কি, এটা তোমাকে আনসার রয়েছে কত মোল কার্বন ডাই অক্সাইড থাকে। তো সবাই একটু এবার 38 নম্বর কোশ্চেন আনসার দাও তো, 38 আনসার কোনটা হবে? 38। আচ্ছা সবাই আমাকে একটু বলো তো, তোমাদের কারো কোনো অধ্যায়ের সমস্যা থাকলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, যে কারো কোনো অধ্যায়ের সমস্যা থাকলে সেটাও জানাতে পারো, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি তোমাদেরকে যতটুকু পারি হেল্প করার। সো তোমাদের ক্লাসগুলো কেমন লাগে, ইফেক্টিভ হচ্ছে তোমাদের জন্য নাকি ভালো লাগতেছে না বলো তো, তোমাদের কাছ থেকে শুনি, তোমরা এতক্ষণ এটা অ্যান্সার করতে লাগো। আচ্ছা সো 0.44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত গ্যাসে কার্বন ডাইঅক্সাইড থাকে? আচ্ছা তো ভাইয়া 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে থাকে কতটুকু বলো তো? 1 মোল থাকে, তাই না? সেখানে বলা হয়েছে 0.44 গ্রাম। তো তুমি আগে দেখো এটা মোল সংখ্যা হিসাব করতে গেলে সিস্টেমটা কি বলতো? মোল সংখ্যা হিসাব করতে গেলে ফর্মুলা হচ্ছে N=W/M, ঠিক আছে? তো তোমাকে দেওয়া আছে কত গ্রাম? 0.44 গ্রাম, তাহলে 0.44, আর এম এর মান কত? কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত? 44। আমি একটু কাটাকাটি করি এবার, এখানে দেখো দশমিকটা উঠে যাবে, দশমিকটা উঠে গেলে নিচে চলে আসবে, তাহলে দশমিকের পর কয়টা সংখ্যা আছে? দুইটা, তাহলে 100। 44 44 কাটো, 1/100, 1/100 মানে কত? 1/100 মানে হচ্ছে ভাইয়া 0.01, তাহলে কত? 0.01, তাহলে অ্যান্সার কোনটা হবে? 0.01, অ্যান্সার কোনটা হবে? 0.01। ফোর্থ চ্যাপ্টারের সিকিউ গুলা একটু করাই দিয়েন, কোন ফোর্থ চ্যাপ্টার, ফার্স্ট পার্ট নাকি সেকেন্ড পার্ট? 0.01, তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? 0.01, ওকে। আচ্ছা আর তেইশ অ্যান্সার ডি হবে, ওকে। 39, 20% সালফিউরিক অ্যাসিড দ্রবণে পানির পরিমাণ কত? 20% সালফিউরিক অ্যাসিড দ্রবণে পানির পরিমাণ কত? 20% সালফিউরিক অ্যাসিড দ্রবণে পানির পরিমাণ কত বলো? হ্যাঁ 0.01, ঠিক আছে। 20% সালফিউরিক অ্যাসিড দ্রবণে পানির পরিমাণ কত বলতো? উনচল্লিশ বি। আচ্ছা ভাইয়া দেখো 20% সালফিউরিক অ্যাসিড দ্রবণ, ঠিক আছে, পানির পরিমাণ, তো দ্রবণ তৈরি করতে গেলে তো পানি অবশ্যই লাগবে, এখানে সালফিউরিক অ্যাসিড আছে কত পার্সেন্ট? 20%, তাহলে বাকি 80%ই কি বলতো? পানি। দ্রবণ তৈরি করতে গেলে বাকি 80%ই কি বলতো? পানি। তাহলে কত গ্রাম হবে? 80 গ্রাম। কত গ্রাম? 80 গ্রাম, ওকে। বলো বাতাসে নাইট্রোজেনের ঘনমাত্রা যদি হয় 0.095 ppm এককে, এই মানটা কত হবে? নাইট্রোজেনের ঘনমাত্রা দেওয়া আছে, এখন বলছে ppm এককে এটার মান কত? ppm এককে এটার মান কত? এটা একটু কমেন্ট করে জানাও, ppm এককে এটার মান কত? ppm এককে এটার মান কত? বাতাসে নাইট্রোজেনের ঘনমাত্রা দেওয়া আছে, বলা হয়েছে এটা ppm এককে এটার মান কত? বলো এটার অ্যান্সার দাও, 40 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও, আজকে দিনের লাস্ট কোশ্চেন। 40 নম্বর লাস্ট কোশ্চেন, 40 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও সবাই দ্রুত। 39-এর বি, ওকে। 40 নম্বর কোশ্চেনটা যাচ্ছে সবার কাছ থেকে জানতে। পঁচানব্বই ppm একজন বলছে, ওকে। বি বলছে, উতিয়া ইসলাম বলছে বি, ওকে।
আর কেউ কমেন্ট করবা? ওকে, আমি সলভ করে দিই তাহলে। একটা মিনিট। 39-এর বি বলছে উতিয়া ইসলাম। ওকে, 95 ppm। আচ্ছা দেখি, নাইট্রোজেনের ঘনমাত্রা দেওয়া আছে 0.095% আর কি। ওকে, ppm এর মান কত হবে? তো ভাইয়া 10x/m। তো দেখো 10 x এর মান কত দেওয়া আছে তোমার হচ্ছে 0.095। আচ্ছা, m এর মান কত? নাইট্রোজেন কত বলো তো? 28 না? নাইট্রোজেন কত বলো তো? 28 না? আচ্ছা, ওহো, এটা তো এটা না, নাইট্রোজেনের ঘনমাত্রা যদি হয় তো আয়তন ও আচ্ছা, ppm একক এই মান কত হবে? সো নাইট্রোজেনের ঘনমাত্রা দেওয়া আছে তোমার 0.095, ppm একক এই মান কত হবে? আচ্ছা, বি 950। দেখো 10 কিউব, m এর মান কত দেওয়া আছে? m এর মান দেওয়া আছে তোমার 0. এটাকে বের করে নিয়ে আসতে হবে তোমার এখান থেকে এস, মানে যেহেতু এখানে পার্সেন্টেজে দেওয়া আছে তাহলে কি 10 তোমার এখানে 10x/m যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করতে হবে। x এর মান কত? 0.095। ওকে, আচ্ছা, এটা আমরা গেলাম। আচ্ছা, এরপরে আসি এখানে 10x/m, m এর মান কত এখানে? 28। ওকে, আচ্ছা, 10 কিউব, এটা গেল কিসের মান? s এর মানটা আমরা এভাবে বের করলাম, আর m এর মানটা কত? 28 দেওয়া আছে আর কি। ওকে, সো এবার আমি যদি একটু ক্যালকুলেশন করি, দেখো এই 28 আর এই 28 কি কাটাকাটি হয়ে গেল, 10 কিউব ms। ঠিক আছে, এটা হচ্ছে 10 কিউব, এটা হচ্ছে m, আর এটা কি s টা আমরা এভাবে বের করে নিলাম। ওকে, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে ডাইরেক্ট তোমার ঘনমাত্রা দেওয়া তুমি বসাইতে পারতা। সো এই ঘনমাত্রাটা আমরা কিসের মাধ্যমে বের করলাম? ওই যে s = 10x/m, ওই ফর্মুলা দিয়ে বের করলাম আর কি। ওকে, সো এবার আসি আমরা ক্যালকুলেশনটা করি। দেখো কি আসতেছে, 10 কিউব ইন্টু 10 ইন্টু কি 0.095। সো এখান থেকে তুমি যদি দশমিকটা উঠাই দাও তাহলে কত আসবে বলো তো? 1000 আসবে। কত আসবে? দশমিকের পর 3টা সংখ্যা, তাহলে 1000 আসবে। এই 1000 আর এই 1000 কাটা, তাহলে থাকলো কত? 95 ইন্টু কত থাকলো? 10 থাকলো। তাহলে 95 ইন্টু 10 মানে কত? 950। কত? 950। তাহলে কত হবে? 950 ppm হবে। কত ppm হবে? 950 ppm হবে আর কি। সো এটা কি সবাই বুঝতে পারছো এবং সবার কাছে কি ক্লিয়ার হয়ে গেছে? তো সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো এবং তোমরা নেক্সটে কোন কোন ক্লাসটা, আমাদের তো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে, সো পাশাপাশি আর কোন কোন ক্লাসটাও সেটাও কমেন্টে জানাতে পারো। তাহলে আমরা নেক্সট ইনশাআল্লাহ সেই ক্লাসগুলো আয়োজন করব এবং ক্লাসগুলো আশা করি তোমরা যারা পরে যুক্ত হইছো তোমরা ক্লাসগুলো একটু করে নিবা এবং অ্যাডমিশন ওয়ারিয়র্স থেকে তোমাদের জন্য কিন্তু যতটুকু দরকার সবকিছুই করানো হচ্ছে। যেমন পরিমাণগত রসায়নে যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ বিগত বছরে আসছে এবং এবছর আসতে পারে সব বোর্ডেই কিন্তু সলভ করানো হচ্ছে। এবং আজকের ক্লাসে যারা করছো আশা করি এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু জানতে পারছো যেগুলা তোমাকে অ্যাডমিশনে প্লাস ভার্সিটিতে বা হচ্ছে তোমার তোমার যেটাই স্বপ্ন আর কি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ভার্সিটি যেটাই হোক, এবং এইচএসসিতে তো হেল্প করবে অবশ্যই। তো আশা করি ক্লাসটা থেকে তোমরা অনেক উপকৃত হইছো। আগামীকালকেও ইনশাল্লাহ ক্লাস হবে, সবাই চেষ্টা করবা ক্লাসগুলো যুক্ত হওয়ার এবং বন্ধুদেরকেও মেনশন করে দেওয়ার, তাহলে আমরা তোমাদের জন্য নেক্সটে আরো অনেক ক্লাসের আয়োজন করব। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো এবং সবাই এই যে আমরা যে আজকে ক্লাসগুলো নিলাম, এখন তোমার পড়া হয়ে গেছে, এখন কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। সো তোমার কাছে যে বইটা আছে বা হচ্ছে তোমার কাছে যে গাইডটা আছে, অনুশীলনী, কেমিস্ট্রির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, হাজাইন আক্সারের বই অনুশীলনী সলভ করা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো তোমরা যারা এই যে সেকেন্ড টাইমার যারা ক্লাস করতেছো তোমাদের জন্য ক্লাসটা কিন্তু অনেক ইফেক্টিভ। তোমরা অনেকেই ভাবো যে না 24-25 ব্যাচের ক্লাস আমরা কেন করবো, তো ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ তোমাদেরও যা আসবে ওদেরও তাই আসবে, এমন না যে আকাশ তোমাদের এইখান থেকে কোশ্চেন হবে ওদের অন্যখান থেকে কোশ্চেন হবে, বই তো সেমই। সো তোমাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই চেষ্টা করবা ক্লাসগুলো মনোযোগ সহকারে করার। এবং এই ক্লাসটার পরে এখন তোমাদের কাজ হবে, স্লাইডটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, লিঙ্ক দেওয়া আছে, তো ওই অনুযায়ী তোমরা একটু প্র্যাকটিস করে নিবে এবং বই থেকে সলভ করে নিবে আর কি। থ্যাংক ইউ। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, নিজের শরীরের যত্ন নাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।